নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনছেন বুদ্ধদেব গুহর ঋজুদার প্রথম উপন্যাস ঋজুদার সঙ্গে জঙ্গলে। আগের দুটি এপিসোডে কি হয়েছে তার একটু পূর্বকথন করে নি ছোট করে। ঋজুদা আর তার দুঃসম্পর্কে ভাই কিশোর বয়স্ক রুদ্র উড়িষ্যার জঙ্গলে রয়েছে এক ক্যাম্পে। ঋজুদা কাঠের কারবারি, কিন্তু জঙ্গল তার নেশা। রুদ্র ঋজুদার দারুণ ভক্ত। এই জঙ্গলে রুদ্রর অভিজ্ঞতা ঘটেছে ভাল্লুক আর শুয়োরের পালের সাথে যুদ্ধের। শেষে রুদ্র তার নিজের বন্দুকের গুলিতে শিকার করেছে এক চিতাবাঘ। এইসব পশু হত্যা ঘটেছে প্রয়োজনের তাগিদে, আনন্দের উপকরণ হিসেবে নয়। কারণ ঋজুদা বলেছে যে ট্রিগার টিপে হত্যা নয়, এই পশু পক্ষীদের জানা চেনা, তাদের নিজেদের সমাজে স্বাধীন বিচরণকে প্রত্যক্ষ করতে পারাটাই হল জঙ্গলবাসের আসল লক্ষ্য। রুদ্র এই জঙ্গলের বর্ণ, গন্ধ, শব্দকে উপলব্ধি করেছে তার সমস্ত সত্তায়। ঋজুদা রুদ্রকে নিয়ে গেছে রুদ্রর প্রিয় নয়না মাসির বাংলোয় চিকারপাড়ায়। সেইখানে আমরা দেখেছি রুদ্র আভাস পেয়েছে যে তার এই দুই প্রিয় পাত্র পাত্রীর মধ্যে কিছু একটা প্রাক সম্পর্ক আছে, যার হয়তো মধুরেণ সমাপয়ত হয়নি। ফেরার পথে তাদের মোলাকাত হয়েছে এক বুনো হাতির সাথে, যে কিনা বেশ কিছু লরি উল্টে লোক মেরেছে আগে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সে তাদের জীবকে কিছু না বলেই চলে গেছে। আসুন আজ এইখান থেকেই শুরু করি রুদ্রর পরবর্তী অ্যাডভেঞ্চারের গল্প। পঞ্চম পরিচ্ছেদ। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। কি যেন একটি জানোয়ার ডাকতে ডাকতে পাহাড় থেকে নামছে। ডাকটা এমন অদ্ভুত আর ভয়াবহ যে গা ছমছম করে এই ক্যাম্পের মধ্যে, কম্বলের তলায় শুয়েও। প্রথমে সা রে গা মা পা ধা নি সাতজনেই ভুক ভুক খুঁই খুঁই কুঁক কুঁক করে ডেকে উঠে সেই জানোয়ারকে অন্যায়ভাবে আমাদের ঘুম ভাঙাবার জন্য বকে দিল। কিন্তু পরক্ষণেই বুঝলাম তারা বারান্দার আগুনের কাছে ঋজুদার খাটের একেবারে পাশে গুড়ি সুড়ি মেরে বসল চুপটি করে। আবার জানোয়ারটা ডাকল হা 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 করে। ডাকটা এমন যে শুনলে বুকের মধ্যেটা যেন কেমন করে, বিশেষ করে এই গভীর জঙ্গলের মধ্যে শীতের শিশিরে ভেজা মাঝরাতে। আবার ডাকতেই বুঝলাম এটা একটা হায়না। শুয়ে শুয়েই আমি বুঝতে পারছিলাম ভিজে ধুলো মারিয়ে পাথর নুড়ি ঘাস পাতা ফুল লতা সব কিছু এড়িয়ে এড়িয়ে হায়নাটা পাহাড় থেকে নেমে আসছিল। শিশিরে তার অফ হোয়াইট রঙা লোমে ভরা গাটা ভিজে গেছে। গায়ের কালো কালো রেখাগুলো নিশ্চয়ই আরও স্পষ্ট হয়ে উঠেছে। পাহাড় বেয়ে নামছে আর মাঝে মাঝে পেছনের ছোট দুটো পায়ে ভর দিয়ে সামনের দুই পায়ে দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে এদিকে ওদিকে দেখছে। ঝিঁঝি ডাকছে অন্ধকারে। একটা কুম্ভাটুয়া পাখি ডাকছে এক টানা ঢাপ 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 করে। সে ডাক অন্ধকার শীতার্ত ভিজে জঙ্গলে পাহাড়ে ফিনফিনে বাঁশ পাতায় গিলিরি ফুলে ঝর্ণার পাশে গজিয়ে ওঠা নতুন চিকন সবুজ ঘাসে ঘাসে ছড়িয়ে যাচ্ছে। ধ্রুব তারাটা চুপ করে দাঁড়িয়ে তার নীল চোখে রাতের এই এক টুকরো জঙ্গলে কোথায় কি হচ্ছে দেখছে। হায়নাটা আবার ডেকে উঠছে হা 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 করে। হায়নাটা যেন সকলকে বিদ্রূপ করছে। ও যেন ঘুমিয়ে থাকা সব প্রাণীর ঘুমন্ত বুকে
ওর এই ঠাট্টার তীক্ষ্ণ অস্বস্তি উলের কাঁটার মতো ফুটিয়ে দিয়ে যাচ্ছে। হায়নাটা পাহাড় থেকে নেমে আমাদের ক্যাম্পের পাশের পথ বেয়ে গ্রামের দিকে চলে গেল। অনেকক্ষণ আর ঘুম এলো না। কুম্ভাটুয়া পাখিটা ডেকেই যেতে লাগলো। ও কি রাতে ঘুমোয় না? ও খালি ডাকে ঢাপ 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 করে। বাঁশঝাড়ে, সাহাজ ও কুরুমের জঙ্গলে, ঠান্ডায় কোঁকড়ে যাওয়া পাহাড়ে পাহাড়ে ওর ডাক ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসে। কি জানি এমন রাতেই বাঘডুম্বা ডাকে কিনা। যেসব মানুষ নরখাদক বাঘের হাতে মারা যায়, তারা এসব পাহাড়ে জঙ্গলে বাঘডুম্বা ভূত হয়ে যায়। তারা হঠাৎ হঠাৎ কিরি 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 ধুপ 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 করে আচমকা ডেকে ওঠে। ডাকতে ডাকতে অন্ধকার জঙ্গলে ঘুরে বেড়ায়। জানি না, হয়তো এরকম রাতেই বুনো মোষদের দেবতা তাঁরবারও মোষের দলের সঙ্গে পাহাড়ের উপরের কোনো শিশির ভেজা ঘাসে ভরা মাঠে দাঁড়িয়ে কথা বলে। এই বন, এই পাহাড়, রাতের বেলার এই গা ছমছম করা পরিবেশ, এই পরিবেশেই বুঝি যারা দিনের আলোয় ঘুমিয়ে থাকে, সোনালি রোদে দেখাই যায় না, তারা সব ঘুম ভেঙে উঠে চলাফেরা করে, ফিসফিস করে। শুয়ে শুয়ে আমি ওই টিকরপাড়ার কথা ভাবছিলাম আমাদের দেশটা সত্যি কত সুন্দর, কত বিচিত্র। এখন টিকরপাড়ার ঘাটে গিয়ে দাঁড়ালে কেমন লাগবে ভাবছিলাম। নিস্তব্ধ রাত্রি, শুধু কুলকুল করে গভীর অতল গণ্ড দিয়ে জল বয়ে চলেছে। কোনো মাছের নৌকার রাত জাগা মাঝি বুঝি একা ছইয়ের নিচে বসে হুঁকো খাচ্ছে। বাঁশের ভেলা ভেসে যাচ্ছে ঘুমন্ত মাঝিদের নিয়ে চৌদুয়ারের দিকে। নদীর ওপারের বৌদ্ধ রাজ্যের মাথা উঁচু পাহাড়ের সায়ান্ধকারে একলা শিঙাল সম্বর নদীর দিকে চেয়ে কত কি ভাবছিলাম এখন বড়মূল আর বড় শিলিঙার জঙ্গল কেমন দেখাচ্ছে। তারা ভরা আকাশের নিচে বিস্তীর্ণ দুধ লিফুল ভরা মাঠ পেরিয়ে গুহায় ফিরছে বড় বাঘ। চিতল হরিণের দল আমলকি তলায় জলের তলার মাছের ঝাঁকের মতো চমকে উঠছে বাঘকে দেখে। তারপর পিছল অন্ধকার পেরিয়ে অন্য কোনো মাঠের দিকে চলে যাচ্ছে। কোথাও কোনো শব্দ হচ্ছে না, শুধু টুপটাপ করে শিশির পড়ছে। শুধু ধ্রুবতারা তাকিয়ে আছে নীল চোখে। শুধু ঝিঁঝিরের ঝিম ধরা কান্নায় ভরে আছে মাঠ, বন, পাহাড়। ভরে আছে শুকিয়ে যাওয়া ঝর্ণার হলুদ কোল। ভরে আছে পাহাড়তলির স্যাঁতস্যাঁতে শ্যাওলা ধরা খোল। বোধহয় মাঝরাতে ঘুম ভেঙে গেছিল, আর সেজন্যই সকালে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। কখন যে পূবের রোদ বড় পিয়াশাল গাছটার ডাল থেকে ঝাঁপিয়ে পড়েছিল আমার কম্বলে, আমার মুখে, কিছু টের পাইনি। চোখ মেলে দেখি অমৃত দাদা আমার চৌপার পাশে দাঁড়িয়ে বলছে, ক্যা ইয়ার, আজ দিনভর সোনা ক্যা? আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। বাইরে বেরিয়ে দেখি রোদে ভরে গেছে চারপাশ। একদল টিয়া পাশের গাছগাছালিতে ট্যাঁ ট্যাঁ করছে। ক্যাম্প ফায়ারের পোড়া কাঠের গন্ধ বেরুচ্ছে। সামনের টুন গাছের ডালে একজোড়া খয়েরি কালোয় মেশা বড় কাঠবিড়ালি পাতায় পাতায় ঝরঝরানি জাগিয়ে উঁচু ডালময় দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। শীতের সকালের খুশি ভরা উষ্ণ রোদ এসে পড়েছে ওদের ভেলভেটের মতো নরম গায়ে। মুখটুক ধুয়ে ক্যাম্প চেয়ারে বসলাম, চা খেলাম। এমন সময় দেখি রিজুদা গ্রামের দিক থেকে ফিরল। রিজুদা অলিভ গ্রিন রঙা শিকারের পোশাক পরেছে, ইতিমধ্যেই চান করে তৈরি। রিজুদার আমি সত্যি সত্যিই একজন দারুণ ভক্ত। বোধহয় আমার দাদা, বাবা, মামা, জামাইবাবু কেউ আমার এত ভালো লাগে না। রিজুদার হাঁটা, বসা, রিজুদার কথা বলা, রিজুদার এক লাফে জিপে ওঠার ভঙ্গি, রিজুদার সকলের প্রতি ভালো ব্যবহার, ছোট বড় সকলের প্রতি ভালোবাসা, এসব মিলে আমার চোখে রিজুদা আমার আইডল হয়ে উঠেছে।
রিজুদা আমাকে যাই করতে বলুক না কেন আমি বিনা প্রতিবাদে তাই করতে রাজি আছি। রিজুদা এসে আমার সামনে বসল, বলল, ঘুম ভাঙল রুদ্রবাবুর? হুঁ। তুমি কোথায় গেছিলে? গেছিলাম গ্রামের প্রধানের কাছে একটা কাজে। তোমাকে আর আমাকে এক্ষুনি আবার বেরোতে হবে, আজকে রাতে ফেরা নাও হতে পারে। কোথায় যাব? আমি আনন্দে নেচে উঠলাম। রিজুদা পাইপটা ভরতে ভরতে বলল, চলোই না, আজকাল কেশিয়ান বাবু মজা বুঝবে। জিপে যাওয়ার রাস্তা নেই, পায়ে হেঁটেই যেতে হবে। সারাদিনে 15 মাইল পথ হাঁটতে পারবি না? 15 মাইল? আমি আতঙ্কিত গলায় বললাম। রিজুদা হাসল, বলল, তা তো হবেই, 15 না হলেও 12-13 মাইল তো বটেই। আমি একটু মিয়ে গেলাম, বললাম, কোথায় যাবে? যাবে কেন? রিজুদাকে একটু অন্যমনস্ক দেখালো। রিজুদা বলল, একটা আশ্চর্য কথা শুনলাম। জমগড়া পাহাড়ের একটা বড় গুহার কাছে নাকি অবিশ্বাস্য সব ব্যাপার দেখতে পাওয়া যায়। আমি বললাম, কি ভূত? রিজুদা হাসল, বলল, তুই কি ভূতে বিশ্বাস করিস নাকি? আমি বললাম, কখনো তো দেখিনি, না দেখে বিশ্বাস করব কি করে? রিজুদা হাসল, বলল, হ্যাঁ, চল, আজই তোকে দেখিয়ে দেব। ডিম্বুলি গ্রামের ওরা অনেকেই নাকি দেখেছে, তাই চল আমরাও দেখে আসি ব্যাপারটা কি। এমন একটা ইন্টারেস্টিং ব্যাপার, শোনার পরেও না দেখার কোনো মানে হয় না। আমি বললাম, কি ব্যাপার বলো না? রিজুদা আবার হাসল, বলল, না, তা এখন বলা চলবে না। তোমাকে দেখাতেই যখন নিয়ে যাচ্ছি তখন মুখে আর বলবো কেন? তারপর রিজুদা বলল, তাড়াতাড়ি চান সেরে ব্রেকফাস্ট খেয়ে নাও, আমাদের 9টার মধ্যে বেরোতে হবে। আমি বললাম, বেশ। তারপর রিজুদা হঠাৎ বলল, রুদ্র, তোর ভয় করবে না তো? ভয় আমার ইতিমধ্যেই করতে শুরু করেছিল, কিন্তু রিজুদার সঙ্গে গেলে ভয় কি? তাছাড়া ভয়ের কথা কি মুখ ফুটে বলা যায়? আমি হাসলাম, মুখে খুব সাহসের ভাব এনে বললাম, না না, ভয় কিসের? না করলেই ভালো, রিজুদা বলল। কিছুক্ষণের মধ্যেই আমরা তৈরি হয়ে নিলাম। ব্রেকফাস্ট সেরে জামা কাপড় পরে নিলাম। তারপর আমার ও রিজুদার দুটো হ্যাভারস্যাকে কিছু খাবার দাবার, চায়ের সরঞ্জাম, পেয়ালা এবং একটা করে বেশি জামা পুড়ে দিল মহান্তি, আরও অনেক টুকটাক জিনিস। রিজুদা দূরবীনটা নিল আর কোমরে বেল্টের সঙ্গে বেঁধে নিল ছোট্ট কালো চকচকে .22 পিস্তলটা। আমি বললাম, কি রিজুদা, বন্দুক রাইফেল কিছু নেবে না? না রে, শিকারে যাচ্ছি না তো আমরা, ভূত দেখতে যাচ্ছি, তোর বন্দুকও রেখে যা। বন্দুক রাইফেল ছাড়া খালি হাতে জঙ্গলে ঘোরার আনন্দ আলাদা, তাতে ভয় থাকে নিশ্চয়ই, কিন্তু ভয় থাকে বলেই তার আনন্দটাও অন্যরকম। তবে ভয়ের আর কি, সত্যিই যদি খালি হাতে গেলেই লোকে বিপদে পড়তো, তাহলে এই ডিম্বুলি গ্রামের ওরা সারা জীবন বনে পাহাড়ে ঘুরে বেড়ায় কি করে? আমি বললাম, বারে, ওদের বিষ মাখানো তীর আর ধনুক থাকে না, টাঙি থাকে না, ওরা কি একেবারে খালি হাতে যায়? রিজুদা বলল, মেয়েরা, তারা তো হাতে কিছু না নিয়েই জঙ্গলে চলাফেরা করে। যাই হোক, তোকে একটা টাঙি নেওয়ার পারমিশন দেওয়া গেল। বলেই অমৃত দাদাকে ডেকে একটা ভালো ধারওয়ালা চকচকে টাঙি এনে আমাকে দিতে বলল। একটু পরই ডিম্বুলি গ্রাম থেকে দুজন লোক এসে হাজির, তাদের কাঁধেও টাঙি।
পিঠে গামছা বাঁধা পুঁটুলি, বোধহয় খাবার আছে কিছু। ওদের গা খালি, খালি পা, একটা মোটা ধুতি পরেছে সামনে কোঁচা দুলিয়ে, এদিকে ধুতি উঠে রয়েছে প্রায় হাঁটু অবধি। একজনের নাম শিব্য, অন্যজনের নাম ভীম। রিজুদা মহান্তিকে ডেকে কিছু চাল, ডাল, তরকারি ওদের পুঁটুলিতে দিয়ে দিতে বলল। মহান্তি চাল, ডাল, আলু, পেঁয়াজ এসব দিয়ে দিল। আমি বললাম, কি ব্যাপার, আমরা কি পিকনিকে যাচ্ছি? রিজুদা বলল, পিকনিকই তো। তারপর আমরা যে পাকদণ্ডী পথটা ক্যাম্পের পাশ দিয়ে পাহাড়ে উঠে গেছে, যে পথে কাল রাতে হায়না নেমেছিল পাহাড় থেকে, সে পথ বেয়ে উঠতে লাগলাম। যাওয়ার আগে রিজুদা মহান্তিকে বলেছিল খিচুড়ির বন্দোবস্ত রেডি করে রাখতে। আগামীকাল আমরা দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো সময় ফিরতে পারি এবং ফেরার আধ ঘন্টার মধ্যে গরম গরম খিচুড়ি, আলু ভাজা এবং ডিম সেদ্ধ এবং শুকনো লঙ্কা ভাজা চাই। পাহাড়ে যখন উঠতে লাগলাম তখন দুপাশে দেখার বিশেষ কিছু ছিল না, কারণ দুপাশে জঙ্গল বেশ ঘন ছিল এবং জায়গাটা দিনের বেলাতেও সায়ান্ধকার ছিল। বড় বড় উঁচু গাছের পাতার আড়াল থেকে রোদের টুকরো টাকরা এসে নিচে পড়েছে। নানা রকম লতা, ফুল, নানা রকম প্রজাপতি, পাখি। উঁচু ডালে বসে বড় বড় ধনেশ পাখিগুলো, গ্রেটার ইন্ডিয়ান হর্নবিলস, ওদের বড় বড় ঠোঁট ফাঁক করে হ্যাঁক হ্যাঁক করে ডাকাডাকি আর ঝগড়া করছে। পাখিগুলো যেখানেই থাকে বড় গোল বাধায়, চেঁচামেচি করে, জঙ্গল সরগরম করে তোলে। এগুলোকে বেশিরভাগ দেখা যায় কুচিলা অর্থাৎ নাক্স ভমিকা গাছে বসে থাকতে। কুচিলা গাছগুলো বেশ বড় হয়, পাতার মধ্যেটার রং একটু সাদাটে সাদাটে দেখায়। ধনেশ পাখি যখন একেবারে মগডালে বসে থাকে এবং যখন আওয়াজ করে না, তখন বোঝাই যায় না যে ওখানে পাখি আছে। ওদের সাদা বুকটাকে মনে হয় আর একটা কুচিলা গাছের পাতা বুঝি। আমি আর এত সব জানবো কোথা থেকে? রিজুদাই বলছিল আর আমি তাই শুনছিলাম। রিজুদা বলছিল, আরেক রকমের ধনেশ পাখি আছে ছোট, তাদের বলে লেসার ইন্ডিয়ান হর্নবিলস। তারাও চেঁচামেচি করতে ভালোবাসে, তবে এত না। এখানে ভালিয়া বলে এক রকমের গাছ আছে, ওদের সে গাছে বসে ফল খেতে দেখা যায়। এখানে লোকরা তাই বড় ধনেশকে বলে কুচিলা খাই, ছোট ধনেশকে বলে ভালিয়া খাই। এই ভালিয়া খাই পাখিগুলোকেই গতকাল দেখছিলাম সন্ধ্যের আগে আগে। আমি ডিম্বুলি গ্রামের পথে হাঁটছিলাম। গোধূলির আলো এদিকের পাহাড়, ওদিকের বন এবং বন ও পাহাড়ের মধ্যের বিস্তৃত স্তব্ধ শান্ত ক্ষেত্রকে কেমন এক সোনা রঙে ভরিয়ে দিয়েছিল। দূরের জঙ্গলের কিনারে মাঠ পেরিয়ে কতগুলো বুনো তালগাছ ছিল। সেই তালগাছগুলোর পাশ দিয়ে বহুরঙা মেঘে রঙিন আকাশের পটভূমিতে একটি ছোট ভালিয়া খাইয়ের ঝাঁক তাদের ছিপছিপে শরীর নিয়ে ভেসে যাচ্ছিল। রঙিন আকাশের পটভূমিতে সেই ছবিটি আমার চোখে গাঁথা হয়ে গেছিল, বুঝি গাঁথা হয়ে থাকবে চিরদিন। আমরা মাথা নিচু করে উঠছি, কারণ পথটা খাড়া। রিজুদা বলে, পাহাড়ে পথ চলার নিয়ম হল চড়াই মে বুদ্ধা আর উতরাই মে জওয়ান, মানে উঠবার সময় শরীরের ভারটা মাথা সামনে ঝুঁকিয়ে দিয়ে সামনে করতে হয়, আর নামবার সময় মেরুদণ্ড সোজা করে মাথা পেছনে করে নামতে হয়। আমরা উঠছি, এমন সময় কি একটা জানোয়ার খরখর করে বাঁ দিকের জঙ্গল বেয়ে ওপাশের খাদে নেমে গেল। শিব্য অমনি ওদিকে চেয়ে বলল, বাবু গুটে বড্ড সম্বর চালি গল্বা। রিজুদা বলল, তা যাক, যে যাচ্ছে তাকে যেতে দাও। তারপর আমার দিকে ফিরে বলল, দেখতে পেলি? আমি বললাম, না, দেখার আগেই তো চলে গেল। আরও কিছু দূর ওঠার পর যখন প্রায় রীতিমতো হাঁফ ধরে গেছে, তখন আমরা পাহাড়ের উপরে এসে পৌঁছলাম। সেই জায়গাটা যে কি সুন্দর, সেটা বলার মতো ভাষা আমার নেই। আমি যদি কোনো কবি বা সাহিত্যিক হতাম তবে হয়তো বলতে পারতাম। সেই মালভূমি একটি
গড়ানো তৃণভূমি। সকালে রোদ সবেমাত্র এই শিশির ভেজা তৃণভূমিকে শুকিয়ে খটখটে করে তুলেছে। মাঝে মাঝে এখানে ওখানে একটি দুটি বড় গাছ, এদিকে ওদিকে ছোট বড় শৌখিন বাগানের টিলার মতো কালো পাথরের টিলা। একপাশে একটা কবরখানা, এলোমেলোভাবে অনেকগুলো এবড়ো খেবড়ো কিন্তু চোখা পাথর মাটিতে পোঁতা আছে। কত রকম যে ঝোপঝাড় চারিদিকে, মুতুরি, গেলিরি, শিয়ারি, লতা আর না নওরিয়া ফুলের ঝোপ। প্রতিটি ঝোপে ও লতাতেই প্রায় ফুল ধরে আছে। এক জায়গায় 5-6টি আমলকি গাছ। ঝুরু ঝুরু পাতা ঝরা তাদের শেষ হয়ে গেছে তখন। যতদূর চোখ যায় সবজে পাটকিলে রঙা মালভূমিটি দূরের নীল দিগন্ত রেখায় মিশে গেছে। কথা না বলে আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। রিজুদা আমার কাঁধে হাত ছোঁয়ালো, হেসে বলল, কি রে, ভালো লাগছে? আমি বললাম, দারুণ। রিজুদা বলল, কষ্ট করে যে পাহাড়ে চললি এতটা, তাই তো এমন সুন্দর জায়গায় আসতে পেলি। কষ্ট না করলে, পাহাড় না চললে কোনো সুন্দর কিছুই যে পাওয়া বা দেখা যায় না, বুঝলে রুদ্রবাবু? বললাম, ভাবছিলাম এই জন্যই ঠাকুমা বলেন, কষ্ট করলে কেষ্ট মেলে। দেখছি কথাটা তো সত্যি। রিজুদা বলল, তুই তো একেবারে হাঁপিয়ে গেছিস রে। ঠিক আছে, বসে নে এই গাছতলায় 10 মিনিট, তারপর আবার যাওয়া যাবে। আমি আর দেরি না করে একটা পাথরে বসে পড়লাম। তারপর রিজুদার কথা অনুযায়ী ফ্লাস্ক থেকে একটু কফি নিজে নিলাম এবং রিজুদাকে দিলাম। রিজুদা কফির প্লাস্টিকের গ্লাসটা পাশে রেখে পাইপ ভরতে ভরতে শিব্য আর ভীমকে পকেট থেকে বিড়ির বান্ডিল বের করে দিল। আমি কফিটা শেষ করে গ্লাসটা ওয়াটার বটলের জলে ধুয়ে হ্যাভারসাকে রাখতে যাব, এমন সময় রিজুদা আমার কাঁধে হাত ছোঁয়ালো। চমকে উঠে দেখি দূরের আমলকি গাছগুলোর তলায় একদল চিতল হরিণ আড়াল থেকে বেরিয়ে এসে চড়ছে। দলটা বেশ বড়। কিছু হরিণ শুয়ে বসে আছে, জাবর কাটছে, আর অন্যগুলো দাঁড়িয়ে। যেগুলোর মাথায় বড় বড় শিং, তারা এদিকে ওদিকে প্রহরীর মতো দাঁড়িয়ে। একটা হরিণের রং কেমন কালচে কালচে হয়ে গেছে। ওর রং কালচে হয়ে গেছে কেন শুধুতেই রিজুদা বলল, ও খুব বুড়ো হয়ে গেছে, তাই হলুদ রঙে কালচে ছোপ লেগেছে। এই মালভূমি ভগবানের, এখানে কেউ স্বীকার করে না, এখানে শুধু শান্তি। দেখ না, এটা আগে আদিবাসীদের গোরস্থান ছিল। আমি বললাম, ওরা কি কেউ মরে গেলে কবর দেয় নাকি, পোড়ায় না? রিজুদা বলল, সাধারণত পোড়ায়, কিন্তু যদি কেউ দুর্ঘটনায় মারা যায়, অথবা যদি কোনো শিশু মারা যায়, অথবা যাদের সন্তান হবে এমন কোনো মেয়ে মানুষ যদি মারা যায়, তাহলে তারা তাদের এখানে এনে কবর দেয়। জানিস তো, এইসব অঞ্চলে খান্দ বলে একটা উপজাতি ছিল। ওরা মানুষ বলি দিত। জীবন্ত অবস্থায় কোনো মানুষের গা থেকে খুবলে খুবলে মাংস কেটে নিত। লোকটা যখন দৌড়তো, তার পেছন পেছন দৌড়ে ওরা ওরকমভাবে মাংস খুবলে খুবলে তাকে অর্ধমৃত করে ফেলার চেষ্টা করত। তারপর তার মাথার খুলিতে আঘাত করে মেরে ফেলত। সেই সব লোককে ওরা বলতো মেরিয়া। এদিকে ওই খন্দরা আছে? আমি ভয়ে ভয়ে শুধলাম, আছে, তবে এদিকে বেশি নেই। খান্তদের বাস খান্দমালে, মহানদীর ওপারে। 10 পাল্লা আর বৌদ্ধে বেশি আছে। তবে এখন কি আর ওসব প্রথা আছে? আগে ছিল। আমি শুধলাম, এই রিজুদা, তুমি কখনো ওই বাঘ ডুম্বা দেখেছ? রিজুদা একগাল ধোঁয়া ছেড়ে হাসলো একবার, তারপর বলল, চলো না, তোমাকে আজ রাতেই দেখাবো। আমাদের এই ফিসফিসানিও বোধহয় হরিণগুলোর কানে গিয়ে থাকবে। ওরা আস্তে আস্তে আবার ঝোপঝাড়ের আড়ালের সবুজ অন্ধকারে ফিরে গেল হলুদ আলোর রাজ্য থেকে। রিজুদা লাফিয়ে উঠল, বলল, চ, আর দেরি নয়।
আমরা মালভূমিটা যেখানে সবচেয়ে কম চওড়া, এই 150 মিটার মতো হবে, সেখান দিয়ে মালভূমিটাকে পেরিয়ে পাহাড় থেকে নামতে লাগলাম। এখন পথ বলতে কিছুই নেই। এখন যে পথে আমরা নামছি তাতে কোনো মানুষের পা 6 মাসে 9 মাসে পড়ে কিনা সন্দেহ। এটা একটা জানোয়ার চলার পথ, ইংরেজিতে যাকে গেম ট্র্যাক বলে। পায়ের খুঁড়ে খুঁড়ে মাটি উঠে গেছে, ঘাস সরে গেছে। যেখানে যেখানে সেই পথ ধুলো বা নরম মাটির উপর দিয়ে গেছে, সেখানে কত যে জানোয়ারের পায়ের দাগ তা কি বলবো। ভীম আমাদের আগে আগে যেতে যেতে ধারা বিবরণী দিতে দিতে চলেছে। এইটা চিতল হরিণের দাগ। এই যে কালো কালো ছাগল নাদির মতো নাদি পড়ে আছে, এগুলো কুটরা হরিণের। এইখান দিয়ে শুয়োরের দল পথ ছেড়ে পাশের জঙ্গলে ঢুকে গেছে, এটা নীলগাই। এগুলো একজোড়া চিতার পায়ের দাগ, এটা সম্বরের, ইত্যাদি ইত্যাদি। ভাবলেও আশ্চর্য লাগে, এই যে এত জানোয়ার এ পথে যাওয়া আসা করে, তারা এখন কোথায়? তাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে না কেন? শেষকালে কথাটা জিজ্ঞেস করেই ফেললাম রিজুদাকে। রিজুদা বলল, এ কি আর কলকাতার রাস্তা পেয়েছিস? এরা বেশিরভাগ সময় চলাফেরা করে রাতের অন্ধকারে। তবে দিনেও যে করে না এমন নয়। এখনও অনেকে হয়তো এ পথেই আসছিল, কিন্তু আমরা যেরকম গল্প করতে করতে হাঁটছি তাতে ওরা 8 মাইল দূর থেকেই শুনতে পাবে। হাওয়ায় আমাদের গন্ধ পাবে আর সঙ্গে সঙ্গে আশেপাশের জঙ্গলে ঢুকে যাবে, আড়াল নেবে। ওদের মধ্যে অনেকে হয়তো আড়াল থেকে আমাদের লক্ষ্যও করবে। জঙ্গলের পরিবেশে জঙ্গলি জানোয়ার তোর থেকে মাত্র 5 হাত দূরে এমন করে লুকিয়ে থাকবে যে তুই টেরও পাবি না। কিছু দূর যাওয়ার পর পথটা পাহাড়ের একটা খাঁজ ধরে প্রায় সমান্তরাল রেখায় চলেছে। বাঁদিকে জঙ্গলময় পাহাড় উঠে গেছে আর ডান দিকে খাড়া খাদ। খাদের অনেক নিচে একটা নদী বয়ে চলেছে। নদীর নাম সহেলি। উপর থেকে সহেলি নদীর শীর্ণ বুক দেখা যাচ্ছে। পাথর আর বালির মধ্যে মধ্যে তীর তীর করে জল বয়ে চলেছে। একটা মোড় ঘুরেই চোখে পড়ল নদীর ধারে অনেকগুলো পাতার কুঁড়ে। অত উপর থেকে দেখার জন্যে কুঁড়েগুলোকে খুদে খুদে দেখাচ্ছিল। রান্না হচ্ছে তার মধ্যে কতগুলোতে। ধোঁয়ার কুণ্ডলি খাদ বেয়ে ওপরের দিকে উঠে আসছে। অনেকগুলো রঙিন শাড়ি মেলা রয়েছে নদীর বালিতে, পাথরে। রিজুদা শিব্বর দিকে চেয়ে বলল, অমূলের ব্রজদা সেখানে ক্যাম্প করেছে বুঝি? শিব্ব বলল, হ্যাঁ, সাঁওতাল রেজা কুলি এনেছে পথ বানাবার জন্যে। আমি বললাম, রেজা কুলি কাকে বলে, আর পথ বানাবে কেন রিজুদা? রিজুদা বলল, রেজা কুলি মানে মেয়ে কুলি, আর যারা বড় ঠিকাদার তাদের প্রত্যেকেই নিজেদের পথ নিজেদেরই বানিয়ে নিতে হয় জঙ্গলে। নইলে কাঠ কেটে সে কাঠ পাহাড় থেকে নামাবে কি করে লরি দিয়ে? যে জঙ্গল উনি ইজারা নিয়েছেন তা হয়তো পাহাড়ের মাথায়। সেখানে কাঠ কাটলেই তো হলো না, কাঠ তো নামিয়ে এনে শহরে পৌঁছতে হবে। তাই প্রত্যেককেই নিজের পথ বানিয়ে নিতে হয়। আমি বললাম, তো তুমি যে বানাওনি? রিজুদা হাসল, বলল, এবছরে আমার সব জঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের পথের আশেপাশেই, তাই আমাকে আর আলাদা করে পথ বানাতে হয়নি। নইলে অন্যান্য বছরে পথ বানাতে হয় বই কি। পথ বানানোটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার। ব্লাস্টিং করে করে পাথর ফাটিয়ে একটু একটু করে কোদাল আর গাঁইতি চালিয়ে চালিয়ে পথ তৈরি করতে হয়। একবার ওই সময় আসিস, এলে দেখতে পাবি। ব্রজদাসের ক্যাম্প আর দেখা যাচ্ছে না। যখন আমরা হরিণ দেখেছিলাম তখন থেকে প্রায় 1.5 ঘন্টা আমরা হাঁটছি। এখন রোদটা বেশ কড়া হয়েছে, হাঁটতে হাঁটতে বেশ খিদেও পেয়েছে, কিন্তু পথের যা দৃশ্য তাতে খিদে তেষ্টা সব ভুলে গেছি। হঠাৎ দুটো নীলরঙা রক পিজিয়ান আমাদের সামনে পথের ওপরে উড়ে এসে বসল। ওরা পাহাড়ি নদীর বুকে এতক্ষণ বসেছিল, জানি না কি করছিল। ভারী সুন্দর দেখতে পাখিগুলো, পায়রাই, তবে নীলচে সবজে রং। এরা পাহাড়ে জঙ্গলে পাথুরে জায়গায় থাকে, তাই এদের নাম রক পিজিয়ান। পাখির কথা আর কি বলবো, কত যে পাখি সকাল থেকে দেখলাম, কত রকম যে তাদের গায়ের রং,
কত রকম যে তাদের গলার স্বর। হলুদ বসন্ত পাখির হলদে কালো নরম শরীর, পাখিগুলো সুন্দর ডাকে। রিজুদা এই পাখি ভীষণ ভালোবাসে। আমি একদিন একটা পাখি মারতে গেছিলাম, রিজুদা এমন বকুনি লাগিয়েছিল আমায় যে জীবনে তা ভুলব না। সত্যি এমন সুন্দর পাখি মারা উচিত নয়। নীলকণ্ঠ পাখির রং ঘন নীল, টিয়ার সবুজ, কচি কলাপাতা সবুজ, টুঁইয়ের পাখনার গাঢ় সবুজ, বনমোরগের সোনালি কালো, ময়ূরের মেঘের মতো নীল, রাজঘুঘুর মখমল বাদামি, মৌটুস্কি পাখির মুঠি ভরা মেটে রং। টিয়া ডাকছে ট্যাঁটা, টুই ডাকছে টি টুই টি টুই। টুই বসে বসে যত না ডাকে তার চেয়ে বেশি ডাকে হাওয়ায় দোল খেতে খেতে। হাওয়ার নাগরদোলায় চেপে শীষ দেয় ওরা। রাজঘুঘুর গম্ভীর ঘুঘুর ঘু দুপুরের নির্জনতায় ঘুম পাড়িয়ে দেয় যেন। নানা রঙা মৌটুস্কিরা তাদের ছোট ছোট চিকন ঠোঁটে কি যে সব ফিসফিস করে বলে বোঝা যায় না। কোনো কোনো অনামা অজানা পাখি ডাকে তো না, যেন দীর্ঘশ্বাস ফেলে। কারো ডাক শুনলে মন আনন্দে নেচে ওঠে, কারো ডাক শুনলে মন খারাপ হয়ে যায়। আর এই সব ছোট বড় নানান পাখির ডাক ছাড়িয়ে উপত্যকার উপরে চক্কর মারা খয়েরি চিল আর বাজেদের তীক্ষ্ণ চিকন বাঁশি বেজে ওঠে চি চি করে। আর কানে আসে পাহাড়ের অন্ধকারে কুচিলা গাছে বসে থাকা ধনেশ পাখিদের হেঁড়ে গলার ডাক, হ্যাঁ হ্যাঁ হক্ক হক্ক। আমরা আরও এগিয়ে গেলাম। সেই সহেলি নদী কিন্তু বরাবরই আমাদের ডান পাশেই চলেছে। এক এক পাশে নদীর এক এক চেহারা, কোথাও শুধু বালি, কোথাও শুধু পাথর, কোথাও শুধু ছায়ায় জমা গভীর জল। আর চারপাশের পাথরে শ্যাওলা ধরে আছে, নানা রকম অর্কিড গজিয়েছে গাছের গুঁড়ি থেকে। সেসব জায়গায় ঝর্ণা নেমেছে এপাশ ওপাশ থেকে নদীতে। আরও মিনিট 15 হাঁটার পর হঠাৎ আমার চোখ পড়ল নদীটার দিকে। গেরুয়া বালি, এক জায়গায় খুব বড় বড় চ্যাটালো পাথর অনেকগুলো। সেই পাথরের উপরে লাল লাল 3টে কি জানোয়ার শুয়ে আছে। রিজুদা আমার সামনে সামনে যাচ্ছিল, কিন্তু বাঁদিকের ঝোপের মধ্যে ফুটে থাকা এক রকমের হলুদ গোল গোল ফলের দিকে মনোযোগ দিয়ে দেখতে দেখতে হাঁটছিল। আমি দুপা দৌড়ে গিয়ে পেছন থেকে রিজুদার বেল্ট ধরে টানলাম। রিজুদা চমকে গিয়ে ও একটু বিরক্ত হয়ে থেমে পড়ে মুখ ফিরিয়ে বলল, কি রে রুদ্র? আমি রিজুদাকে নদীর দিকে দেখালাম। রিজুদা পথের একেবারে ডান দিকে চলে গিয়ে একটা গাছের নিচে বসে পড়ল। বলল, তোর বরাত তো খুব ভালো রে রুদ্র। জঙ্গলে 100 বছর থাকলেও এমন দৃশ্য দেখা যায় না। আমি রিজুদার পাশে বসে বললাম, ওগুলো কি জানোয়ার রিজুদা? রিজুদা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি জানোয়ার তাই বুঝতে পারিসনি? বাঘ রে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। মা বাঘ তার 2 বাচ্চা বাঘকে নিয়ে রোদ পোয়াচ্ছে। শিব্য আর ভীমও আমাদের পাশে বসে পড়ল। মুখে দুজনেই সমস্বরে বলল, আলো বাপ্পালো। আমি রিজুদাকে ভয় ভয়ে বললাম, এখানে যে খুব বসে পড়লে যদি 3 জনে একসঙ্গে উপরে উঠে আসে। রিজুদা হাসল, বলল, ওদের পায়ে বাত আছে, আসবে না। আমার তখন অবস্থা বিশেষ ভালো নয়। এদিকে ওদিকে বড় গাছ আছে কিনা দেখছি, যাতে বাঘে তাড়া করলে তাড়াতাড়ি উঠে পড়তে পারি। সত্যি কথা বলতে কি, আমার রিজুদার উপর রাগ হতে লাগলো। এই রকম সব ভয়াবহ জঙ্গলে কেউ খালি হাতে আসে? ওই পুঁচকে পিস্তলটা থাকলেই বা কি, না থাকলেই বা কি? রিজুদাটার সবই বেশি বেশি, কি যে করে না। আমি ফিসফিস করে বললাম, রিজুদা, তুমি বললে যে ওই ওই 2টো বাচ্চা, কিন্তু 3টেই তো সমান, 3টেই যে বেশ বড়। রিজুদা কথা না বলে দূরবীনটা আমার হাতে দিল, বলল,
ভালো করে দেখে নে, সারা জীবনে এমন দৃশ্য আর দেখার সুযোগ নাও আসতে পারে। বলে নিজের পাইপ বের করে পাইপ পরিষ্কার করতে লাগলো। আমার মন বলল, এখন তো কোমর থেকে পিস্তলটা বের করে হাতে নিলেই পারে, একটু আগেই তো পাইপ খেলো। এমনি করে বাঘের মাথার উপরে পা ঝুলিয়ে বসে পাইপ খাবার কি যে দরকার জানি না। দূরবীনটা চোখে লাগাতেই বাঘগুলো যেন লাফিয়ে কাছে চলে এলো শুয়ে শুয়েই। পরিষ্কার দেখতে পেলাম বড় বাঘিনীটা 4 পা শূন্যে তুলে কী রকম মজা করে রোদ পোয়াচ্ছে। তার তলপেটের সাদা লোমগুলো পরিষ্কার দেখা যাচ্ছে নাকের কালো অংশ। অপেক্ষাকৃত ছোট বাঘ দুটো পাশ ফিরে শুয়ে আছে। একজন তো তার মাকে কোলবালিশ করে সামনের 1 পা তুলে দিয়েছে তার গায়ে। আমরা কতক্ষণ বসেছিলাম, হুঁশ ছিল না। শিব্য বলল, বাবু, একটা ঢিল ছুড়ব। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, না না। রিজুদা বলল, কেন? ওরা রোদ পোয়াচ্ছে, তাতে তোমার কি অসুবিধাটা হলো? কিন্তু আমাদের কথাবার্তা বলার জন্যেই হোক, কি রিজুদার পাইপের মিষ্টি গন্ধেই হোক, একটা বাচ্চা তরাক করে ডিগবাজি খেয়ে উঠে বসে উপরের দিকে তাকালো। ও ওদের ভাষায় চাপা গলায় কিছু বলেছিল কিনা তা আমি শুনতে পাইনি, কিন্তু তারপরেই দেখলাম মা বাঘ এবং অন্য বাচ্চাটাও ঘুম ভেঙে উঠে উপরে তাকালো। মা বাঘ একবার আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে মুখ তুলে ডাকল, ও আও। সমস্ত বন পাহাড় গম গম করে উঠল সেই ডাকে। কিন্তু তারা আমাদের দিকে উঠে না এসে পরক্ষণেই নদী পেরিয়ে সুন্দর সহজ দৌড়ে ওপারের ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। রিজুদা বলল, চল এবার যাওয়া যাক। তারপর বলল, বাচ্চা দুটো বেশ বড় হয়ে গেছে, দিন 10-15 মধ্যেই ওরা মাকে ছেড়ে চলে যাবে। আমি বললাম, কেন চলে যাবে কেন? কারণ তাই তো নিয়ম। ওরা যখন ছোট থাকে মার কাছে থাকে। শহরের মায়েরা যেমন বাচ্চা নিজে খেতে শিখলে, চান করতে শিখলে, কারো হাত না ধরে বড় রাস্তা পেরোতে শিখলে নিশ্চিন্ত হন, বাঘেদের মায়েরাও তেমনি জঙ্গলের নিয়মকানুন, শিকার ধরার কায়দা ইত্যাদি সব শেখানো হয়ে গেলে বাচ্চাদের ছেড়ে দেয় স্বাধীনতা দিয়ে। প্রত্যেকটা বাঘ তাদের স্বাধীনতাকে ভীষণ ভালোবাসে। এমনকি বাঘ ও বাঘিনীও একসঙ্গে থাকে না। ঘর সংসার করার জন্যে বছরের কিছু সময় তার একসঙ্গে থাকে, তারপরেই যে যার স্বাধীন। খুব ভালো সিস্টেম, তাই না? আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছ। মা আর বাবা আলাদা আলাদাভাবে থাকলে বেশি ঝগড়াঝাঁটি হতে পারত না, না? রিজুদা হাসল, বলল, দাঁড়া, তোর বাবাকে আমি লিখে দিচ্ছি। আমি বললাম, এই ভালো হবে না বলছি। ওখান থেকে উঠবার আগে রিজুদা শিব্যকে শুধল, আমরা যেখানে যাব সেই জায়গাটা এখান থেকে কত দূর? শিব্য বলল, আরও ঘণ্টাখানেকের পথ। আমরা বাড়ি থেকে বেরিয়ে এ পর্যন্ত প্রায় 6-7 ঘন্টা হেঁটেছি। রিজুদা বলল, এমনিভাবে হাঁটলে সমান রাস্তায় একজন মানুষ ঘন্টায় 4 মাইল হাঁটতে পারে, আর এই পাহাড়ি রাস্তায় ঘন্টায় 2-2.5 মাইল হাঁটা যায়। বিশেষ করে রাস্তায় রুদ্রবাবুর মতন ক্যালকেশিয়ান সঙ্গে থাকলে। আমি বললাম, তাহলে আমরা কত মাইল এলাম? তা প্রায় মাইল 7 হবে, একটু বেশিও হতে পারে, রিজুদা বলল। তারপরে আবার বলল, চল ওঠা যাক। ওখানে পৌঁছে আবার দিনের আলো থাকতে থাকতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। তোর তো খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। আমার রাগ হলো। আমি বললাম, হা, আমার একারই যেন পেয়েছে, তোমার বুঝি আর পাইনি? রিজুদা হাসল, বলল, চটছিস কেন? সকলেই খাবো পেট ভরে।
রাতে কি না কি দেখতে হবে তা কে জানে, এই হয়তো শেষ খাওয়া, বলে আমার দিকে আর চোখে তাকালো। তারপর আমরা সকলে উঠে পড়লাম। এবার আর একটু গিয়েই আমরা সেই নদীর পাশের পথ ছেড়ে বাঁ দিকে ঢুকে গেলাম। শিব্য ঋজুদাকে বলল, ওই নদীর পাশের পথটায় একটু গিয়েই একটা নুনি আছে, পথটা ওখানে শেষ হয়ে গেছে। আমি শুধলাম, নুনি কি ঋজুদা? ঋজুদা বলল, নুনি বলে এখানে, বাংলায় বলে নোনা মাটি, ইংরেজিতে বলে সল্ট লেক। পাহাড়ে জঙ্গলে এক একটা জায়গা থাকে যেখানে মাটিতে নুন থাকে। জানোয়ারেরা সেখানে আসে মাটি চেটে নুন খেতে। নুন খেলে আফিংয়ের মতো ওদের নেশা হয়ে যায়। যেসব জানোয়ার ঘাস পাতা খেয়ে থাকে তারাই সাধারণত আসে এসব নুনিতে, আর তাদের পেছনে পেছনে তাদের ধরবার জন্যে আসে বাঘ। আমি বললাম, একদিন জানোয়ার দেখবার জন্যে এখানে নিয়ে আসবে আমাকে। ঋজুদা বলল, এত দূরে আসবি কেন? আমাদের ক্যাম্পের 2 মাইলের মধ্যেই একটা ভালো নুনি আছে, নিয়ে যাব একদিন, তবে এখন নয়, পূর্ণিমার রাতে। ওখানে তো আর টর্চ জ্বালিয়ে দেখতে পাবি না। এখানে রাস্তাটা আবার চড়াইয়ে উঠেছে, তাই সকলেই একটু আস্তে আস্তে চলছে। আমরা প্রায় আধ ঘন্টা খানেক হলো বাঘের জায়গা থেকে চলে এসেছি। রোদের তেজ আর এখন তেমন নেই। চড়াইটা ওঠা শেষ হলেই দেখলাম সামনে একটা ফাঁকা মাঠ। একেবারে ফাঁকা না, জংলি ঘাস, দুদলি ফুল, মাঝে মাঝে নাম না জানা ফুলের ঝোপঝাড়, আর সেই মাঠ পেরিয়ে ওই দূরে দেখা যাচ্ছে একটা পাহাড়, তার পাশে একটা ভাঙা গড় মতো। গড়ের গা বেয়ে বট অশ্বত্থের চারা গজিয়েছে। ভীম বলল, ও গড় আসি গলা। আমরা সকলে অবাক হয়ে ওই দিকে তাকিয়ে এগোতে লাগলাম। সূর্য ততক্ষণে পশ্চিমে বেশ হেলে পড়েছে। গড়ের কাছাকাছি এসে আমরা পাহাড়টা ভালো করে দেখলাম। পাহাড়টা ছোট, কিন্তু পাহাড়ের গায়ে একটা বিরাট গুহামুখ। আমরা যখন সেই গড়ের ফটক পেরিয়ে ভিতরে ঢুকলাম তখন প্রায় 4টে বাজে। ফটকটাই আছে, চারপাশের দেয়াল সব ধসে গেছে। ফটক দিয়ে ভিতরে ঢুকছি, এমন সময় আমাদের পেছনে দূর থেকে ঘন ঘন বাঘের ডাক শোনা গেল। বোধহয় যে বাঘগুলোকে আমরা দেখলাম সেই বাঘগুলোই ডাকছিল নদীর ওপার থেকে। নির্জন জঙ্গলে পাহাড়ে বাঘ ডাকলে তার প্রতিধ্বনি 2-3 মাইল দূর থেকে সহজে শোনা যায়। আমি ঋজুদাকে বললাম, ওই বাঘগুলো রাতে আমাদের এখানে চলে আসতে পারে কি এত দূরে? ঋজুদা হাসল, বলল, ইচ্ছে করলে বাঘ এক রাতে 50 মাইলের চক্কর লাগায়, আর এ তো বাঘের ঘরের বারান্দা, আসতে পারে বই কি। কিন্তু রুদ্রবাবু কি ভয় পাচ্ছ? ভয় পেলে তোমাকে আর কখনো আমার সঙ্গে নিয়ে আসবো না। আমি লজ্জা পেলাম, বললাম, না না, ভয় পাবো কেন, এমনি জিজ্ঞেস করছিলাম। ঋজুদা শিব্য আর ভীমের সঙ্গে অনেকক্ষণ ধরে কী সব কথাবার্তা বলল। তারপর গড়ের বারান্দায় একটা জায়গা পরিষ্কার করতে বলল ওদের। ভাঙা গড়, মধ্যে বাদুড় চামচিকিতে ভর্তি, সাপ খোপ থাকাও স্বাভাবিক। তাই ঋজুদা বলল, আমরা বাইরের বারান্দাতেই থাকবো রাতে। 3 দিকে দেওয়াল পাবো, আর যেদিকে খোলা সেদিকেই গুহার মুখ। যদি কিছু দেখার থাকে তো দেখা যাবে। শিব্য আর ভীম আশেপাশের ঝোপঝাড়ে গিয়ে টাঙিয়ে দিয়ে ডাল শুদ্ধ পাতা কেটে আনল এবং সেই ডাল ধরে পাতাগুলোকে ঝাঁটার মতো ব্যবহার করে বারান্দাটা পরিষ্কার করতে লাগলো। ঋজুদা বলল, দূরবীন টুরবিন সব এখানে থাক, আয় রুদ্র, আমরা খাওয়ার বন্দোবস্ত করি।
শিব্যর পোঁটলি থেকে একটা মাটির হাঁড়ি বেরোলো, চাল ডাল ইত্যাদিও বেরোলো। মহান্তি যা যা সব দিয়েছিল সব। এসব নিয়ে ঋজুদার সঙ্গে আমি গিয়ে গড়ের পাশের ঝর্ণাতলায় পৌঁছলাম। কুলকুল করে জল বয়ে যাচ্ছে, পরিষ্কার জল, পাথরে পাথরে লাফিয়ে লাফিয়ে চলেছে। এপাশে ওপাশে অসংখ্য পাথর, বড় ছোট, গোল আর সমান, বিভিন্ন আকৃতি। ঋজুদার কথা মতো হাঁড়ি ধুয়ে হাঁড়িতে জল ভরে হাতে করে মুঠো মুঠো চাল ডাল ধুয়ে আমি হাঁড়িতে পুড়লাম। তারপর তার মধ্যে আলু পেঁয়াজ ইত্যাদি যা ছিল সব দিলাম। শিব্য এসে 3টে গোল পাথর এক করে তার মধ্যে কিছু শুকনো কাঠ ও পাতা গুঁজে দিয়ে ঋজুদার কাছ থেকে চেয়ে নিয়ে দেশলাই ঠুকে দিল। আগুন দেখতে দেখতে গনগনে হয়ে উঠল। ঋজুদা বলল, তুই এখানে বসে রান্না কর রুদ্র। জঙ্গলে এলে সব করতে হয়, সব কিছু শিখতে হয়। এই বলে একটা শুকনো ডাল ভেঙে আমায় দিয়ে বলল, এই তোর হাতা বা খুন্তি, যাই বল তাই। মাঝে মাঝে এ দিয়ে হাঁড়ির ভিতরের খিচুড়ি নাড়বি, নইলে তলায় ধরে যাবে। ঋজুদা চলে গেল। ওখানে বসে দেখতে পেলাম অনেক শুকনো কাঠ এনে জড়ো করছে শিব্য আর ভীম। সারা রাত বোধহয় আগুন জ্বলবে তাই। ঝর্ণার কাছে আমি একা বসে আছি, হাঁড়ি সামনে করে। আগুন বেশ জোর হয়েছে। একটু পরই টকবক করে জল ফুটবে, খিচুড়ি পাকবে। ঝর্ণায় ঝরঝর করে জল বয়ে চলেছে। নানা রকম পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বিকেলে রোদ পড়ে আসছে। সমস্ত মাঠটা, দূরের জঙ্গল, পেছনের পাহাড় ও গুহা, সব কেমন এক সোনালি রহস্যের আঁচল মুড়ি দিয়ে ফেলেছে। একটু পরেই অন্ধকার হয়ে যাবে। সন্ধ্যা তারাটা উঠবে একা একা। তারপর দিগন্ত রেখার উপরে স্থির হয়ে শান্তি ছড়াবে সমস্ত রাতের পৃথিবীতে। হঠাৎ আমার মাথার কাছ থেকে ছিক ছিক করে একটা আওয়াজ শুনলাম। মুখ তুলেই দেখি আমার পিছনের কুরুম গাছটার মাঝের ডাল থেকে 2টো বড় বাদামি কাঠবেড়ালি কুতকুতে চোখ মেলে আমাকে দেখছে। এই কাঠবিড়ালিগুলো দেখতে ভারী ভালো। এখানের লোকেরা বলে নেপালি মূষা, মানে নেপালি ইঁদুর। কেন এমন বলে জানি না। আমি মুখ তুলে ওদের দিকে ভালো করে তাকাতেই আবার একটা ছিক ছিক আওয়াজ হলো, এবং তারপরেই ওরা দুজনে পাতায় পাতায় ঝরঝর ঝরঝরানি আওয়াজ তুলে এ ডাল থেকে ও ডালে, এ ডাল থেকে সে ডালে, এবং দেখতে দেখতে চোখের থেকে আড়ালে চলে গেল। ওরা চলে যাবার পরও অনেকক্ষণ পাতায় পাতায় হিসহিসানি শোনা যেতে লাগলো। এবার খিচুড়ি আবার আওয়াজ দিতে লাগলো, টক বক 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 করে। আমিও আবার ভাঙা ডাল নিয়ে তাকে নাড়াচাড়া করতে লাগলাম। খিচুড়ি তো প্রায় হয়ে এলো, কিন্তু আমার ভাবনা হলো, খাবো কোথায়? তাড়াতাড়িতে তো প্লাস্টিকের ডিশ টিশ কিছুই আনা হয়নি। একটু পর ঋজুদা এলো, বলল, কিরে, ও কিসের আওয়াজ? খিদেই তোর পেট কাঁদছে না খিচুড়ি কাঁদছে? আমি বললাম, হয়ে গেছে। ঋজুদা একটু দেখে নিল। আমি কাগজে মোড়া নুনের থেকে বেশ একটু নুন মিশিয়ে দিয়ে সেই ডালটা দিয়ে নেড়ে দিলাম হাঁড়ি। শিব্য আর ভীমও এলো। ওরা নীরব কর্মী। বিনা বাক্য ব্যয়ে আঁজলা করে জল নিয়ে উনুনের আশপাশের 4-5টা পাথর ধুয়ে দিল। তারপর শালপাতা আর জংলি কাঁটা দিয়ে গেঁথে গেঁথে অনেকগুলো দোনা বানিয়ে ফেলল। সেই বড় বড় পাতার দোনা পেতে দিল সেই পাথরগুলোর ওপর। আমরা সবাই হাত মুখ ধুয়ে নিলাম ঝর্ণাতে। তারপর বসে গেলাম খেতে। শিব্য হাঁড়িটা কচি পাতা দিয়ে ধরে আমাকে ও ঋজুদাকে ওই গাছের ডালের হাতা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খিচুড়ি বের করে দিল। ঋজুদা খুব অল্প খায়, অল্প একটু নিল ঋজুদা। আমার কিন্তু দারুণ খিদে পেয়েছিল। আমি অনেকখানি নিলাম। আমাদের দেওয়ার পর হাঁড়ি শুদ্ধ নিয়ে শিব্য আর ভীম বসে গেল।
খিচুড়িটা দারুণ হয়েছে, গন্ধ যা বেরোচ্ছে তা কি বলবো। কিন্তু একবার মুখে দিতেই আমার কথা বন্ধ হয়ে গেল। আমি মুখ নিচু করে আর চোখে রিজুদার দিকে তাকালাম। দেখলাম রিজুদার মুখেও খিচুড়ি। খিচুড়ি গেলা হলে রিজুদা আমার দিকে চেয়ে বলল, কেমন লাগছে নিজের রান্না করা খাবার? আমি জিভ বের করে বললাম, উহ। রিজুদা হাসতে হাসতে বলল, উহুই করো আর আহি করো, এখন পেট ভরে খেয়ে নাও, নইলে সারা রাত খিদেতে মরবে। আমি নুন দিয়েছিলাম, কিন্তু এত নুন দিয়ে ফেলেছিলাম যে একেবারে নুন কাটা হয়ে গেছে, মোটে মুখে দেওয়া যাচ্ছে না। শিব্যদের দিকে তাকিয়ে দেখলাম ওরা দুজনে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। রিজুদাও যেন বেশ তৃপ্তি সহকারে খেতে খেতে বলল, প্রথম প্রথম এরকম সকলেরই হয়, পরে আন্দাজ হয়ে যায়। আমার বেশ লাগছিল। এই মাটির হাঁড়িতে, খোলা আকাশের নিচে, ঘরের পাশে রান্না, পাথরে বসে পাথরের উপরে শালপাতার দোনায় খাওয়া, পশ্চিমে অস্তগামী সূর্য, পূবে অন্ধকার গুহা, মনের মধ্যে রাতের ভয়ের প্রতীক্ষা। দারুণ লাগছিল। রিজুদার সঙ্গে না থাকলে তো এত সব অভিজ্ঞতা হতো না। রিজুদা ইতিমধ্যে খাওয়া শেষ করে পাইপ ধরিয়েছে। শিকারের পোশাক পরা পাইপ মুখে রিজুদা একটা পাথরের উপর মুখ ফিরিয়ে বসে আছে। পশ্চিমাকাশের পটভূমিতে দারুণ দেখাচ্ছে রিজুদাকে, দারুণ হ্যান্ডসাম। বড় হলে আমি রিজুদার মতো হব। সমস্ত জীবন আমি এমনি করে পাহাড়ে জঙ্গলে কাটাবো। এই জীবনের সঙ্গে কলকাতার জীবনের কোনো তুলনা চলে? কত কি শোনার আছে, দেখার আছে এখানে, কত কিছু জানার আছে, ভাবার আছে, চাওয়ার আছে, পাওয়ার আছে। এই জীবনে আমার নেশা লেগে গেছে। বড় হলেও সারা জীবন এই জঙ্গল, পাহাড়, এই দুদলি ফুল, এই শাখায় শাখায় ঊর্ধ্বপুচ্ছ কাঠবিড়ালি, এরা সবাই আমাকে চিরদিন হাতছানি দেবে। আমার শরীরটা যেখানেই থাকুক, আমার মনটা পড়ে থাকবে এই রকম কোনো জঙ্গলে, পাহাড়ে। আমার খাওয়া শেষ হতে হতে বেলাও পড়ে এলো। এখন বেশ শীত। আমরা হাত মুখ ধুয়ে রাতের মতো তৈরি হয়ে নিলাম। ওয়াটার বটলে জল ভরে নেওয়া হলো। তারপর আমরা সকলে সেই ঘরের ভেতরে ঢুকে বসলাম। বারান্দার যে কোণটা পরিষ্কার করা হয়েছিল, সেখানে বড় বড় কাঠের টুকরো এনে রেখেছিল শিব্য আর ভীম। বারান্দার পাশেই সারা রাতের মতন আগুন জ্বালাবার বন্দোবস্ত করা হলো, যাতে ভালো দেখা যায় এবং জঙ্গলি জানোয়ার না আসে কাছে। এখনো অন্ধকার হয়নি। অন্ধকার পুরো হলে তখন আগুন জ্বালানো হবে। আয়োজন সব প্রস্তুত রয়েছে। আমি একটা কাঠের গুঁড়িতে কম্বল বিছিয়ে আরেকটাতে হেলান দিয়ে আরাম করে বসেছি। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। রিজুদা বারান্দায় দাঁড়িয়ে গুহাটার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন দেখছে। একবার দূরবীনটা চোখে লাগিয়ে দেখল। ঠিক তক্ষুনি শিব্য আর ভীম বলল যে ওরা আমাদের সঙ্গে এখানে থাকবে না রাতে। শুনে আমার খুব রাগ হয়ে গেল, কিন্তু রিজুদা হেসে বলল, তাহলে কোথায় থাকবি? এখানে থাকার জায়গা কোথায়? ওরা বলল যে এখান থেকে ৮ মাইল দূরে একটা পরিষ্কার গুহা আছে, সেখানে গিয়ে ওরা আগুন জ্বালিয়ে রাত কাটাবে। রিজুদা বলল, এখন তোদের আমি ছাড়তে পারি না, কারণ সন্ধে হয়ে এসেছে। এই সময় ৮ মাইল পথ যেতে যেতে রাত হয়ে যাবে। তোরাই বলিস যে সন্ধ্যের মুখে এই জায়গা ভীষণ বিপদের জায়গা। এভাবে তোদের ছেড়ে দেওয়া যায় না। যদি যেতেই হতো তো অনেক আগেই তোদের যাওয়া উচিত ছিল। এ কথাটা শুনে ওরা মুখ চাওয়াচাই করল এবং বাইরের সায়ান্ধকারে বিস্তীর্ণ মাঠ, জঙ্গল আর পাহাড়ের দিকে চেয়ে নিজেরা কি যেন বলা বলি করল। তারপর বলল যে ওরা থাকতে পারে, কিন্তু গুহার দিকে মুখ করে থাকবে না, উল্টো দিকে মুখ করে বসে থাকবে। রিজুদা একটু বিরক্ত হয়ে বলল,
তোদের যেদিকে ইচ্ছে সেদিকে মুখ করে বসে থাকিস, তোরা ঘুমিয়েও থাকতে পারিস, কিন্তু এখান থেকে তোদের আমি আমার দায়িত্বে ছাড়তে পারবো না। তারপর আমার দিকে ফিরে বলল, জংলি জানোয়ারের ভয় ওরা করে না, কিন্তু অন্য ভয়ে হার্ট ফেলও করতে পারে। এ কথা শুনে ওরা মহা খুশি। ওদের দুজনের মধ্যে ভীম একটু সাহসী। ও বলল, ভয় আমি পাইনি, এই শিব্যটা পেয়েছিল, ও ঘুমোক, আমি তোমাদের সঙ্গে আছি, বুঝলে সানো বাবু। সানো মানে ছোট, তাই ওরা বলছে আমাকে সানো বাবু। এরপর আর কোনো কথাবার্তা হলো না। রিজুদা কোমরের বেল্ট থেকে পিস্তলটা খুলে ম্যাগাজিনটা বের করে গুলি সব ভরা আছে কিনা দেখে নিল। তারপর ঠেলে ম্যাগাজিনটাকে ভিতরে ঢুকিয়ে দিল। ক্লিক করে একটা শব্দ হলো। তারপর হ্যাভারস্যাক থেকে আরেকটা গুলি ভরা ম্যাগাজিন বের করে নিজের পকেটে রাখল। সন্ধে প্রায় হয়ে গেছে। এখন চতুর্দিক অন্ধকার, কিন্তু বনে জঙ্গলে অন্ধকার হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ যে আলোর অস্তমিত আভাস থাকে তা স্থির হয়ে ফিকে গোলাপি ও বেগুনি রং ধরে জঙ্গল আর পাহাড়ের মাথা ছোঁয়া দিগন্তে কাঁপছে। অন্ধকার সম্পূর্ণ হয়ে গেলে ভীম গিয়ে আগুনটা জ্বালালো। প্রথমে কিছু ভুসভুস শব্দ হলো পাতা পোড়ার, খড়কুটো পোড়ার ফুটফাট। তারপরেই বড় কাঠে আগুন ধরার চটপট আওয়াজ শোনা যেতে লাগলো। দেখতে দেখতে আগুনটা ধরে গেল। রিজুদা গিয়ে একটা আগুন ধরা ডালকে নেড়ে চেড়ে ঠিক করে বসালো, আর অমনি আকাশে আগুনের ফুলঝুরি ফোয়ারার মতো লাফিয়ে উঠল। এখন কোথাও কোনো শব্দ নেই, কিছু দেখার নেই। চতুর্দিকে জমাট বাঁধা নয়, তরল অন্ধকার। আগুনের আলো যতদূর যায় ততদূর পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু সেই বৃত্তের বাইরের অন্ধকারের রহস্য আরও বেড়ে গেছে। আমি আগুনের দিকে চেয়ে তন্ময় হয়ে গেছিলাম। আমার আর কোনো দিকে খেয়াল ছিল না। আগুন যে এমন আরতি করে, আগুনের মধ্যে যে এত রং, তা কোনো দিনও জানতাম না আগে। লাল, বেগুনি, গোলাপি, নীল, আগুন যে প্রতি মুহূর্তে নিজেকে কত শত রঙে রঙিন করে তোলে তা আগুনের দিকে চেয়ে থাকলে বোঝা যায়। তার জিভ দিয়ে কোনো প্রাচীন সরীসৃপের মতো হিস হিস শব্দ বেরোয়, আর সে মাঝে মাঝে উল্লাসে লাফিয়ে উঠে আকাশ ছোঁয়ার চেষ্টা করে। সহসা রঙিন ফুলঝুরি তার সহস্র আঙুল হয়ে ভীমসেন যোশীর গানের মতো আকাশময় ছড়িয়ে পড়ে। কতক্ষণ অমনি তাকিয়েছিলাম মনে নেই। হঠাৎ আমার হুঁশ হলো একটা আওয়াজে। চমকে উঠে দেখলাম রিজুদা দাঁড়িয়ে উঠে গুহার উল্টো দিকের অন্ধকার মাঠের দিকে তাকিয়ে আছে। সেখান থেকে যেন অনেকগুলো টিটি পাখি ডাকছে, উড়ে উড়ে ডাকছে একসঙ্গে। প্রথমে মনে হলো বোধহয় 10-12টা পাখি। তারপরেই বুঝতে পারলাম ওখানে কম করে 100 পাখি ডাকছে। সমস্ত অন্ধকার মাঠ তাদের টি টির টিটি টিটির টিটি ডিড ইউ ডু ইট আওয়াজে মুখরিত হয়ে উঠেছে। রিজুদা নিজের মনেই বলল, ইটস স্ট্রেঞ্জ, ইটস রিয়েলি স্ট্রেঞ্জ। এমন সময় পাখিগুলো যেন একসঙ্গে কোনো রেসে নেমেছে এমনভাবে দল বেঁধে আকাশ জুড়ে আমাদের এই আগুনের দিকে উড়ে এলো। আগুনে লাল আকাশটুকু ওদের পাখায় পাখায় ছেয়ে গেল। শূন্যে ওদের লম্বা লম্বা সরু সরু পাগুলো ঝুলতে লাগলো, দুলতে লাগলো। ওরা ঝাঁকে ঝাঁকে আগুনের কাছ অবধি উড়ে এসেই আবার ফিরে যেতে লাগলো, আবার পরক্ষণেই দল বেঁধে উড়ে আসতে লাগলো। এমন সময় সেই গুহার মধ্যে হঠাৎ একটা আলো জ্বলে উঠল। আলোটা সাদা, বেশি অ্যালুমিনিয়াম চূর্ণ দিয়ে বানানো রং মশালের আলোর মতো। আলোটা দপ করে জ্বলে উঠে কয়েক সেকেন্ড থেকেই নিভে গেল। এবার মাঠের শেষের জঙ্গলের ধার থেকে হাতির বৃংহন শোনা গেল।
মনে হলো কোথা থেকে যেন একটা বিরাট দলে ওরা এসে ওদিকে জমায়েত হয়েছে। যেদিকে নুনি ছিল সেদিক থেকে নানা রকম হরিণের চিৎকার শোনা যেতে লাগলো। কোটরা, সম্বর, খুরান্টি, চিতল, নীলগাই সবাই একসঙ্গে ডাকতে লাগলো। আমি রিজুদার মুখের দিকে তাকালাম। রিজুদাকে বেশ বিস্মিত দেখালো, কিন্তু সেই বিস্ময়ে তার এতই আনন্দ যে তার ঠোঁটে একটা চাপা হাসি ফুটে উঠেছে। আমার কিন্তু মোটেই হাসি পাচ্ছিল না। আমি আমার টাঙিটা পাশে রেখে সোজা হয়ে বসে রইলাম। পিছনে তাকিয়ে দেখলাম শিব্য চাদর মুড়ি দিয়ে ঘুমোবার চেষ্টায় নাক মুখ ঢেকে শুয়ে আছে, আর ভীম একটা কাঠের ওপর বসে টাঙি হাতে করে আমাদের দিকে চেয়ে আছে। হঠাৎ রিজুদা আমাকে ডেকে নিয়ে আগুনের কাছে গেল। বলল, আগুনটা নিভোতে পারবি? আমি বললাম, কেন? হ্যাঁ, নেভাও। আমি ওয়াটার বটলটা থেকে সব জল আগুনে ঢাললাম, কিন্তু অত বড় আগুন তাতে নেবে না। রিজুদা আমার হাত থেকে ওয়াটার বটলটা নিয়ে ঝর্ণার দিকে চলে গেল অন্ধকারে। জল ভরে নিয়ে এলো। এমনি করে 3-4 বার জল ঢালল। আমি আমার টাঙি দিয়ে জ্বলন্ত কাঠগুলো সরিয়ে আগুনটাকে আলগা করে দিলাম। ততক্ষণে শিব্য ঘুম থেকে উঠে আগুন নিভাতে দেখে খুব চেঁচামেচি শুরু করে দিয়েছে। ভীম মুখে কিছু বলছে না, কিন্তু খুবই অসন্তুষ্ট। রিজুদা শিব্যকে ধমক দিয়ে চুপ করতে বলল। আগুনটা নেভে আসতেই রিজুদা আমাকে বলল, রুদ্র, ভেতরে চলে আয়। আমি আর রিজুদা দুজনেই ঘরের বারান্দায় উঠে এলাম। চতুর্দিক থেকে তখনও নানা রকম জানোয়ার ও পাখিদের চিৎকার শোনা যাচ্ছিল। আগুন নিভে যেতেই চতুর্দিকে যেন ঝড় উঠল। টিটি পাখিরা ঝাঁকে ঝাঁকে ডাকতে ডাকতে ঘরের পাশ দিয়ে সেই গুহার মুখের সামনে গিয়ে পৌঁছল। তারপর গুহার মুখের পাশে উড়তে উড়তে ডাকতে লাগল। মাঝে মাঝেই হাতির দলের বৃংহন শুনতে পাচ্ছিলাম। এবার মনে হলো তারা যেন চলতে শুরু করেছে, এদিকেই আসছে যেন। রিজুদা বারান্দার কোণায় গিয়ে মুখ বাড়িয়েই ফিসফিস করে বলল, রুদ্র, দেখবি আয়। আমি রিজুদার পাশে ঘেঁষে দাঁড়ালাম। বাইরে তাকিয়েই দেখি তারার আলোয় ভরা শীতের আকাশের পটভূমিতে এক বিরাট হাতির দল হেলতে দুলতে এদিকে এগিয়ে আসছে। মাঝে মাঝে বড় হাতিগুলো দাঁড়িয়ে পড়ে সুর তুলে পৃথিবী কাঁপানো চিৎকার করছে। এমন সময় হঠাৎ ভীম বলল, বাবু, সাপ! আমরা চমকে পিছনে ফিরেই দেখি একটা 3-4 হাত লম্বা সাপ বিদ্যুতের মতন ফণা তুলে ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে নেভানো আগুনের পাশ দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। রিজুদাকে এবার একটু চিন্তিত দেখালো। আমি ফিসফিস করে বললাম, ওটা কি সাপ? রিজুদা বলল, শঙ্খচূড়। আমরা আর কথা না বলে সবাই বারান্দার কোণায় একত্র হয়ে বসলাম। রিজুদা পিস্তলটা এবার হাতে নিল। আমি ভয় পেয়ে বললাম, কি? রিজুদা বলল, কিছু না, যদি কেউ ঘাড়ে এসে পড়ে তাই। তারপর বলল, কথা বলিস না, গুহার দিকে তাকিয়ে থাক। যেদিকে সাদা আলো দেখা গেছিল সেদিকে নিশ্চয়ই কিছু দেখা যাবে। একটু পরই আমাদের সামনের আকাশ কালো হয়ে অন্ধকার হয়ে গেল। হাতির দলটা গড়ের সামনেই মাঠে এসে পৌঁছেছে। আমাদের দৃষ্টি আবদ্ধ। আমরা চুপ করে বসে রইলাম। ধীরে ধীরে ওরা সামনের মাঠ পেরিয়ে ঝর্ণার পাশের ডালপালা ভাঙতে ভাঙতে গুহার দিকে যেতে লাগলো। অন্যদিক থেকেও নিশ্চয়ই হরিণ এবং অন্যান্য জানোয়াররা আসছিল। চতুর্দিকে এত বিচিত্র সব আওয়াজ হচ্ছিল তখন যে কোনটা কোন জানোয়ারের আওয়াজ তা বোঝার উপায় ছিল না কোনো। টিটি পাখিগুলো তখনও গুহাটার মুখের উপরে ঘুরে ঘুরে উড়ে বেড়াচ্ছে। 10-15 মিনিট এমনিই চলল। সমস্ত আওয়াজ, জঙ্গল, তোলপাড় সব এখন পাহাড়ের দিকে। এমন সময় হঠাৎ আবার সেই আলোটা দপ করে জ্বলে উঠল এবং সমস্ত গুহা একটা চোখ ঝলসানো সাদা আলোয় ভরে গেল। আর কিছুই দেখা গেল না।
আলোটা বোধহয় মিনিট খানেক রইল, তারপর আবার যেমন হঠাৎ জ্বলেছিল তেমনি হঠাৎ নিভে গেল। হাতিগুলো আর ফিরে এলো না এ পথে। ওই পাহাড়ের তলা দিয়ে কোন না জানি কোন জঙ্গলে চলে গেল। অনেকক্ষণ অবধি ওই দিক থেকে জানোয়ারদের আওয়াজ আসতে শোনা গেল। তারপর আধ ঘন্টা খানেক পর সব চুপচাপ। আবার ঝিঁঝির ডাক শোনা যেতে লাগলো চারপাশ থেকে, আবার শিশির পড়ার শব্দ। উত্তেজনা নিভে গেলে যার জন্যে প্রতীক্ষা করা তা দেখা শেষ হলে বড় শীত করতে লাগল। ভীম বলল, বাবু, আগুনটা জ্বালাই। রিজুদা ঘড়ি দেখে বলল, মোটে 8:30 বেজেছে এখন। এই শীতে সারা রাত এখানে কষ্ট পেয়ে মরে কি লাভ? চল ক্যাম্পে ফিরে যাই। শিব্য আপত্তি করে বলল, এই রাত্রিরে যাবে বাবু, কি দরকার? রিজুদা বলল, চল না, হাতিরা তো ওই দিক দিয়ে চলে গেছে। ভয় তো হাতিদেরই। চল চল, এখানে বসে ঠান্ডায় মরতে হবে। আমার কিন্তু শুনেই দারুণ ভালো লাগলো। এ এক দারুণ অভিজ্ঞতা। রাতের বেলায় এই গহন বনে এতখানি পথ হেঁটে যাওয়া, কত জানোয়ারের ডাক, কত ফুলের গন্ধ, কত রাত চড়া পাখির গান শুনতে শুনতে যেন এক স্বপ্নের মধ্যে স্বপ্নময় সেতু পেরিয়ে ক্যাম্পে পৌঁছানো। কতক্ষণ যে হাঁটলাম তার হিসাব ছিল না। তবে এখন বরাবরই প্রায় উতরাই, তাই খুব তাড়াতাড়ি আসা যাচ্ছিল। শীত যতই থাকুক, হাঁটতে হাঁটতে গা গরম হয়ে শেষে রীতিমতো ঘাম হতে লাগলো। আশ্চর্য! অতখানি রাস্তা ওই গভীর বনের মধ্যে দিয়ে পেরিয়ে এলাম, কিন্তু দেখা হলো মাত্র একটা বিরাট বড় সজারুর সঙ্গে। আরও দেখা হয়েছিল একদল জংলি কুকুরের সঙ্গে। ভীম বলল, জংলি কুকুরের দল এদিকে ঘুরছে বলেই অন্য সব জানোয়ার সরে পড়েছে এই জঙ্গল থেকে। আমরা যখন রিজুদার ক্যাম্পে পৌঁছলাম তখন রাত 1:30। পাহাড়ের উপর থেকেই নিচে ক্যাম্পটা দেখা যাচ্ছিল। আগুন জ্বলছিল বাইরে, হ্যাজাকটা ঝুলছিল বাঁশে, জিপটা দাঁড়িয়েছিল শিশু গাছের তলায়। ঘরের মধ্যে থেকে কমানো হ্যারিকেনের মিটমিটে আলো মাটির দেওয়ালের ফাটাফুটো দিয়ে বাইরে এসে পড়েছে। বড় ভালো লাগলো। ভালো লাগলো সেই আশ্চর্য বনজ ও অপ্রাকৃত অভিজ্ঞতার পর। ভালো লাগলো শীতের রাতে গরম বিছানার কথা ভেবে, মাথার উপর ছাদের কথা ভেবে। ভালো লাগলো অন্য মানুষের সঙ্গর কথা ভেবে। মহান্তি খিচুড়ি রেডি করে রেখেছিল রিজুদার কথা মতো। শিব্য ভীমকেও খেয়ে যেতে বলল রিজুদা। সে রাতে আমার রান্না খিচুড়ির পর মহান্তির রান্না খেয়ে এখন বুঝতে পারলাম যে সে কতখানি ভালো রাঁধে। ষষ্ঠ পরিচ্ছেদ। রিজুদা 2 দিনের জন্য কটকে গেছিল কী সব কাজে। কনজারভেটর অফ ফরেস্টের সঙ্গে দেখা করতে। আমাকেও বলেছিল সঙ্গে যেতে, কিন্তু আমি বলেছিলাম, দূর, কটকে তো তুমি তোমার বন্ধুর বাড়িতে থাকবে, শহরে থাকতে আমার ভালো লাগে না, তুমি যাও, আমি এখানেই থাকি। রিজুদা বলেছিল, আমি যখন থাকবো না তখন জঙ্গলে একা একা যেতে পারিস, কিন্তু একেবারে যেন একা বড় রাস্তা ছেড়ে যাস না। যদি যাস তো দুর্গামোহরীকে সঙ্গে নিয়ে যাস, অথবা অমৃতলালকে। আমি শুধিয়েছিলাম, কেন, ভয় আছে? রিজুদা হেসেছিল, বলেছিল, এখনো ভয় আছে। তারপর বলেছিল, তুমি এখনো একা একা যাওয়ার মতো শিকারী হওনি, তবে একদিন হবে, যেদিন হবে সেদিন মানা করব না। জিপে ওঠার সময় রিজুদা বলেছিল, সাবধানে থাকিস, বাহাদুরি করিস না। রিজুদার অবর্তমানে এই 2 দিন আমি ক্যাম্পের এবং সা রে গা মা পা ধা নির মালিক হয়ে গেলাম। তবে মালিকেরও মালিক থাকে। রিজুদা অমৃত দাদাকে আমার লোকাল গার্জেন করে গেছিল। সে মাঝে মধ্যেই হাঁক ছেড়ে আমার স্বাধীনতা খর্ব করত। এর মধ্যে একদিন সারে গামা পাধানিকে মিঠি পানি ঝর্ণাটায় চান করাতে নিয়ে গেছিলাম।
সে এক কাণ্ড। কেউ জলে ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে, কেউ বা দৌড়ে সেই প্রপাতের দিকেই চলে গেল, কেউ বা পাথরের খাঁজের মধ্যে জল যেখানে বেশি এমনভাবে গা ডুবিয়ে বসল যে দূর থেকে শুধু তার লেজটুকুই দেখা যেতে লাগলো। ঝাঁপাঝাঁপি, চেঁচামেচি, ধাঁই ধপ্পর করে আছাড় খাওয়া কিছুই বাদ রাখেনি তারা। আমার প্রায় পাগল হবার অবস্থা। এক একটিকে ধরে যেই আমি ডকসোপ মাখাচ্ছিলাম গায়ে, অমনি অন্যরা আমার চারধারে হুড়োহুড়ি করছিল। সাবান মাখাই তার সাধ্য কি? আমি মুখ নিচু করে সারমেয়দের সংস্কার সাধন করছি, এমন সময় এক কাণ্ড হলো। অনেকক্ষণ থেকে কতকগুলো মোষ মিঠি পানির অন্য পাশে জঙ্গলের মধ্যে চড়ে বেড়াচ্ছিল। তাদের গলার তামার ঘণ্টার শব্দ শোনা যাচ্ছিল অনেকক্ষণ থেকে, ঘুটুং ঘুটুং করে। হঠাৎ বলা নেই কওয়া নেই, একেবারে বিনা নোটিসে একটা মোষ সোজা আমাদের দিকে শিং উঁচিয়ে তেড়ে এলো। জানি না কেন, আমি সেদিন একটা লাল রঙা শর্টস পরেছিলাম, তার জন্যও হতে পারে। মোষটা তেড়ে আসা মাত্র সা রে গা মা পা ধা নি সাতজনেই সাত স্বরের মতো, সূর্যের সাত রঙের মতো সাত দিকে জলের সঙ্গে ছিটকে উঠল। আর আমি জীবনে যত জোরে কখনো দৌড়াইনি তত জোরে প্রাণ নিয়ে দৌড়লাম। কিন্তু মোষ বাবাজিও নাছোড়বান্দা। তিনিও অজস্র কাঁটা পাথর ইত্যাদি মারিয়ে আমার পিছনে হরবর হরবর করে ধেয়ে চললেন। আমি জঙ্গলের মধ্যে ঝর্নার পাশে ঝর্নার মধ্যে গোল হয়ে ঘুরতে লাগলাম। সেও আমার সঙ্গে সঙ্গে মাথা নিচু করে গোল হয়ে ঘুরতে লাগল। সারে গামা পাধানি সকলে সমস্বরে পেট কুঁচকে মুখ উপরে তুলে ভেউ ভেউ করে হেঁচকি তুলতে লাগল। কিন্তু তাতে সেই মোটা মোষের কোনো ভ্রুক্ষেপ ছিল না। প্রাণের দায়ে মানুষ অনেক কিছু করে। আমি প্রাণ বাঁচাতে দৌড়তে দৌড়তেই আমার শর্টসের বোতাম খুলে ফেলে শর্টসটা ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে একটা ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালাম। মোষ বাবাজি ভোঁস ভোঁস করে সেটার ওপরে কিছুক্ষণ নিঃশ্বাস ফেলে সেটাকে শিঙে গলিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে জঙ্গলের গভীরে অদৃশ্য হয়ে গেলেন। তখন আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করল। মেজদি পুজোর সময় ওই শর্টসটা কিনে দিয়েছিল গতবারে। আরও কাঁদতে ইচ্ছে করলো এই ভেবে যে আমি এখন ক্যাম্পে ফিরব কি করে। কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে কতগুলো বড় পাতাওয়ালা সেগুনের ডাল সেগুন গাছের চারা থেকে ভেঙে নিয়ে কোমরের কাছে আগে পিছনে চেপে ধরে সারে গামা পাধানির সঙ্গে দৌড়তে দৌড়তে এসে ক্যাম্পের মধ্যে ঢুকে পড়লাম। ক্যাম্পে তখন কেউই ছিল না, শুধু মহান্তি কি যেন করতে রান্নাঘর থেকে বাইরে এসেছিল। মহান্তি আমাকে ওই অবস্থায় দেখেই আকাশের দিকে দুহাত তুলে দুলে দুলে হাসতে লাগল। আমি সভ্য হয়ে বাইরে বেরোতেই দেখলাম আমার দুরবস্থার কথা চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেছে। সকলেই মজা করছে আমাকে নিয়ে। তবুও কি দারুণ বিপদে পড়েছিলাম তা মহান্তিকে বললাম। আমি যখন মোষ কী করে আমাকে তাড়া করলো তার বর্ণনা দিচ্ছি, ঠিক তক্ষুনি আমাদের ক্যাম্পের পাশের পথ পেয়ে পাহাড়ের পাকদণ্ডি দিয়ে নেমে দুটি ছোট ছোট ছেলে গ্রামের দিকে যাচ্ছিল। ছেলে দুটোর বয়স আমার থেকে অনেক কম, ভিতু ভিতু রোগা পাতলা দেখতে। একজনের হাতে একটি বাঁশের লাঠি, আরেকজনের হাতে দুটো সাদা জংলি ইঁদুর, বোধহয় কোনো গর্ত থেকে ধরেছে, খাবে আগুনে সেঁকে নুন লাগিয়ে। মহান্তি ওদের কি যেন বলল, বলতেই ছেলেগুলো হাসি হাসি মুখে আমার দিকে ঠাট্টার চোখে চেয়ে মিঠি পানির দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখি ছেলে দুটো একটা বিরাট মোষের ওপর বসে আমাদের ক্যাম্পের দিকেই আসছে। দেখি মোষের কাঁধে আমার লাল শর্টসটা মাফলারের মতো ঝুলছে। এই মোষটাই আমাকে তাড়া করেছিল কি না তা বুঝতে পারলাম না। আমার মানিব্যাগে 1 টাকার নোট ছিল 50টা। আসার আগে দাদা দিয়েছিল। তার থেকে 2 টাকা এনে ওদের দুজনকে দিলাম। ওরা খুব খুশি হয়ে আবার মোষের পিঠে চড়েই জঙ্গলে উধাও হয়ে গেল। এ মোষ নিশ্চয়ই ওদেরই গ্রামের। ওদের চলে যাওয়া দেখতে দেখতে আমার মনে হলো এই ঘটনাতে আমার লজ্জারও কিছু নেই, ওদেরও বাহাদুরির কিছু নেই। জঙ্গলের মধ্যে মোষে তাড়া করলে খালি হাতে আমার ভয় লাগা স্বাভাবিক, অথচ ওরা মোটেই এসবে ভয় পায় না।
হাতিতে তাড়া করলেও বোধহয় ওরা আমার মতো ভয় পাবে না। আবার ওদের যদি কলকাতায় গড়িহাটের মোড়ে বিকেলবেলা নিয়ে গিয়ে রাস্তা পেরুতে বলা হয়, তো এই ওরাই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকবে। আমি এবং ওরা অন্যভাবে মানুষ, ওরা জঙ্গলে আর আমি গ্রামে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বন্দুকটা কাঁধে নিয়ে কয়েকটা গুলি নিয়ে বেরিয়ে পড়লাম একা একা। এখন রিজুদা নেই, অমৃত দাদাও নেই, আজ জঙ্গলে গেছে কাঠ লোড করতে। এখন আমি স্বাধীন। অন্য সময়ের মতো দুপুরবেলার জঙ্গলেরও একটা আলাদা জাদু আছে। শীতের মিষ্টি রোদ জঙ্গলের বুকের ভিতর পর্যন্ত পৌঁছে গেছে। সোনার সবুজে, হলুদে আর সোনাতে চতুর্দিক ঝলমল করছে। জঙ্গলে পা বাড়ালেই আমার কেমন যেন ঝিম ধরে আসে, ভালো লাগার। নেশা করা কাকে বলে আমার জানা নেই, কারণ আমার কোনো নেশা নেই, চায়ের নেশাও নয়। কিন্তু মনে হয় আমি যখন বড় হব, এই জঙ্গলকেই আমার নেশা করতে হবে। জঙ্গলের পথে একা একা বন্দুক কাঁধে অনেক কিছু নিজের মনে ভাবতে ভাবতে চলতে আমার কি যে ভালো লাগে সে আমিই জানি। হাঁটতে হাঁটতে কতবার কল্পনায় বাইসন কি বাঘ মেরে ফেলি আমি, কতবার জঙ্গলের রাজার অধেকা রাজকন্যার সঙ্গে দেখা হয়ে যায়, কত কি কথা শুনি, কত কি গান, গাছেদের, পাখিদের, পোকা, ফুল, প্রজাপতি, এমনকি আকাশ, বাতাস, পথের রাঙা ধুলো, এদেরও যে কত কি বলার আছে তা আমি নতুন করে বুঝতে পাই। বারে বারে রিজুদার প্রতি কৃতজ্ঞতায় মন নুয়ে আসে। মনে মনে বলি, তোমাকে ভালোবাসা ছাড়া দেবার মতো আর কিছুই নেই আমার রিজুদা। কারণ আমি তো নিজেই এখনো বড় হইনি, লেখাপড়া শেষ করিনি। যখন আমার তোমাকে কিছু দেওয়ার মতো সামর্থ্য হবে, তখন দেখবে তুমি আমাকে যা দিয়েছ সেই অসামান্য দানের বিনিময়ে আমি তোমাকে কত সামান্যই দিতে সমর্থ হই। আমি জানি তোমার কি কি পছন্দসই জিনিস, পাইপ, বন্দুক, কলম, ভালো ভালো আনকোড়া গন্ধের নতুন সব গাদা গাদা বই। তুমি দেখো রিজুদা, দিই কি না তুমি দেখো। ক্যাম্প থেকে একটু গেলেই মিঠি পানি পেরুতে হয়। এখানে মিঠি পানি উপর থেকে ঝর্ণা হয়ে নিচে পড়েছে, তারপর পথটার উপর দিয়ে গড়িয়ে গেছে, অথবা বলা যায় পথটাই মিঠি পানির উপর দিয়ে গড়িয়ে গেছে। নরম পেঁজা পেঁজা রাঙামাটির পথ, পথের পাশে ছোট ছোট শালের চারায় টুঁই পাখি বসে পিটি টুং পিটি টুং পিটি 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 টুং করে শীষ দিচ্ছে। পথের বাঁদিকে অনেকখানি ফাঁকা জায়গা, জঙ্গল কেটে একসময় হয়তো চাষাবাদ হতো। এখন কি কারণে চাষাবাদ বন্ধ তা জানি না, কিন্তু গত বর্ষার জল পেয়ে সমস্ত ফাঁকা মাঠটি এখন সবুজ ঘাস লতায় ছেয়ে গেছে। মাঠের মধ্যে মধ্যে বেগুনি ফুল ফুটেছে থোকা থোকা। মাঠের এক পাশে একটা খড়ের তৈরি ভেঙে যাওয়া একচালা ঘর, অনেক বর্ষায় খড় ধুয়ে গেছে, খড়ের নরম হলুদ রং এখন কালচে হয়ে গেছে। ভেঙে যাওয়া দরজার পাশে একটা না নৌড়িয়া ফুলের গাছ ছাদের উপর হেলে রয়েছে। না নৌড়িয়ার লাল রং সেই ক্ষয়ে যাওয়া খড়ের ঘরের কালো পটভূমিতে সেই নিস্তব্ধ দুপুরের রোদ পিছলানো চিকন সবুজ মাঠের রঙের সঙ্গে মিশে একটা দারুণ ছবি হয়েছে। আমি অনেকক্ষণ এক মনে সেদিকে চেয়ে রইলাম। এই বনের পথে পথে এরকম কত শত দারুণ ছবি থাকে। চোখ থাকলে সেসব ছবি দেখা যায়, চোখ না থাকলে শুধু পথের ধুলো, পথের কষ্টই চোখে পড়ে। মনে আছে একদিন ছুলোয়া শিকারের পর আমি আর রিজুদা হেঁটে হেঁটে ক্যাম্পে ফিরছিলাম। ক্যাম্পের কাছাকাছি এসে পথের পাশে একটা ঝড়ে পড়া বড় গাছের গুঁড়ির উপর আমি আর রিজুদা বসেছিলাম। তখন সন্ধে হয়ে আসছিল। সমস্ত আকাশটাতে একটা অদ্ভুত গোলাপি আর বেগুনিতে কে যেন প্রলেপ বুলিয়েছিল। হঠাৎ আমার চোখ পড়ল আমাদের সামনের একটা গাছে। গাছটা বেশি বড় ছিল না, এই 2 মানুষ সমান উঁচু হবে। গাছটার সব পাতা ঝরে গেছিল, শুকনো কালো ডালগুলো সেই নরম স্বপ্নময় আকাশের পটভূমিতে
কি যেন এক ফ্রেমে বাঁধানো ছবির সৃষ্টি করেছিল, কি বলবো। আমি অপলকে সেদিকে তাকিয়েছিলাম। মুখ তুলতেই দেখেছিলাম রিজুদাও সেদিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর রিজুদা আমার দিকে মুখ ফিরিয়েছিল। আমাদের চোখে চোখে একটা ইশারা হয়েছিল, দারুণ ইশারা। দিদিদের সঙ্গে আমি অনেক আর্ট এক্সিবিশনে গেছি, কিন্তু এই সব ছবির সঙ্গে মানুষের আঁকা কোনো ছবিরই তুলনা হয় না। সেই মাঠ মতো জায়গাটা পেরোনোর পরই পথটা ঘন জঙ্গলে ঢুকে গেছিল। এখানে পথের পুরো অংশে রোদ পড়ে না। দুপাশে বড় বড় প্রাচীন গাছ, ভিতরে নানা রকম ঝোপঝাড়, জঙ্গলের পর জঙ্গল, মাঝে মাঝে এক এক ঝাঁক চিরুনি চিরুনি রোদ পাতার আড়াল ভেদ করে এসে পড়েছে। সায়ান্ধকার জঙ্গলের মধ্যে যেখানে যেখানে রোদ পড়েছে, মনে হচ্ছে সেই জায়গাগুলোই যেন সোনা জ্বলছে। নানা রকম পাখি ডাকছে দুপাশ থেকে। শীষ দিয়ে দিয়ে দোল খেতে খেতে ছোট ছোট মৌটুসি পাখিরা, বুলবুলিরা, মুনিয়া আর টুনটুনিরা এ ডাল থেকে ও ডালে, এ লতা থেকে ও লতায় পাতা নাচিয়ে, লতা দুলিয়ে, লাফিয়ে লাফিয়ে উড়ে বেড়াচ্ছে। ওদের উড়ে যাওয়া শীষ আমার মনকে হঠাৎ হঠাৎ কোনো অদেখা অজানা অচিনপুরে হাতছানি দিয়ে যাচ্ছে। কোথাও বা দিনের বেলাতেই ঝিঁঝি ডাকছে। সমস্ত জায়গাটা ঝিম ধরে আছে, গা শিরশির করছে। আমার আগে আগে ঘুরে ঘুরে উড়ে চলেছে একটা বড় নীল কাঁচপোকা। তার ঘন নীল পাখনায় রোদের কণা লাগলেই রোদ ঠিকরে উঠছে। সে বুঁই আওয়াজ করে আমার নাকের সামনে দিয়ে এক্কা দোক্কা খেলতে খেলতে চলেছে। কি একটা খয়েরি মতো জানোয়ার হঠাৎ পথের ডান পাশ থেকে বাঁ পাশে দৌড়ে গেল। ছোট জানোয়ার। অভ্যাস পাশে আমি বন্দুক কাঁধে তুলে ফেলেছিলাম। জানোয়ার ভালো করে না দেখে মারার কথা নয়, কিন্তু এসব জানোয়ারের এত দ্রুত গতি যে আমার মতো শিকারির জন্যে তারা দাঁড়িয়ে থেকে ভালো করে চেহারা কখনোই দেখায় না। জঙ্গলে যেসব লোকের অনেক দিনের চলাফেরা, অনেক দিনের অভিজ্ঞতা, রিজুদার মতো তারা জানোয়ার বা পাখি বুঝতে অত সময় নেয় না। তারা যে কোনো জানোয়ারের গায়ের রং, চলন বা দৌড়ের ঢং এবং পাখির ওড়ার লয় ও ভঙ্গি দেখেই এক মুহূর্তে বলে দিতে পারে জানোয়ারটা বা পাখিটা কি। কিন্তু তেমন হতে আমার এখনো দেরি আছে। জানোয়ারটা বাঁদিকের জঙ্গলে ঢুকে পড়ার পর আমি বন্দুক নামিয়ে ফেললাম। যখন বন্দুক নামালাম তখন আমার মনে হলো এই জানোয়ার যেন কোথায় দেখেছি। তারপরই মনে পড়ল এর নাম খুড়ান্টি। ইংরেজিতে বলে মাউস ডিয়ার। খুব ছোট্ট ক্ষুদে একরকমের হরিণ। রিজুদার সঙ্গে একদিন ভোরের বেলায় দেখেছিলাম। রিজুদা বলেছিল, এই জানোয়ার কখনো মারবি না। এদের বংশ প্রায় নির্মূল করে এনেছে সকলে মিলে। এখানকার জঙ্গলি লোকেরা জাল দিয়েও এদের ধরে। এদের মাংস কিন্তু দারুণ খেতে, জানিস। ভালোই করেছি চিনতে না পেরে, নইলে এই খুড়ানটি মেরে পরে রিজুদার কাছে কানমলা খেতে হতো। পথটা সামনেই একটা বাঁক নিয়েছে। বাঁকের মুখেই বড় বড় ঘাসে ভরা একটা ছোট মাঠ। বাঁক ঘুরেই দেখি হনুমানদের সভা বসেছে সেখানে। তাদের হাবভাব থেকে না হেসে উপায় নেই। কত রকম যে মুখভঙ্গি করছে তা বলার নয়। লম্বা লম্বা লেজগুলো ছড়িয়ে বসে আছে কেউ, কেউ কেউ বা লেজ পাকিয়ে গোল করে লেজ নিয়ে সার্কাস করছে। আমাকে দেখে পথের পাশেই যারা ছিল তারা একটু নড়ে চড়ে বসল শুধু, অন্যরা ভ্রুক্ষেপ মাত্র করল না। ওদের পেরিয়ে গিয়ে আরো আধ মাইলটা গিয়ে হুঁশ হলো। এবার ফেরার কথা ভাবা উচিত, কারণ এই গহন জঙ্গলে, যেখানে দিনের বেলাতেও লোকে একলা আসে না, এলে দলবদ্ধ হয়ে চলাফেরা করে, সেখানে সন্ধ্যের মুখে আমার একা একা ঘুরে বেড়ানো বোকামির কাজ হবে। রিজুদার কাছ থেকে তার সঙ্গে ঘুরে একটা কথা বুঝতে পেরেছি যে কেউই একদিনে সাহসী হয় না, হতে পারে না। যারা বন জঙ্গলকে না চিনে, বন জঙ্গলের হালচাল আদব কায়দা না জেনেই রাতারাতি বনে এসে সাহস দেখায় এসব ব্যাপারে, তাদের ঠাট্টা করে বাহাদুর বলে রিজুদা।
ঋজুদা বোধহয় ঠিকই বলে, পৃথিবীতে কোনো কিছুই অত সহজে আর তাড়াতাড়ি শেখা যায় না। অভিজ্ঞতার মাধ্যমে সাহসী হতেও সময় লাগে। অভিজ্ঞতার পর যে সাহস আসে সেটাই সাহস, আর বাহাদুরির নাম হঠকারিতা। সেটাকে বলা উচিত সস্তা দুঃসাহস। এইসব জঙ্গল এমন একটা স্টেজ, এখানে এমন এমন সব থিয়েটার হয়, এমন এমন সব চরিত্র অভিনীত হয় যে এখানে কোনো কিছুই স্টেজে মারা যায় না। রিহার্সাল না দিয়ে এখানে থিয়েটার করা বারণ। যখন প্রায় ফিরব ভাবছি, ঠিক তখনই এক আশ্চর্য দৃশ্য দেখলাম। পথের পাশে বাঁদিকে বড় বড় গাছের নিচে একটুখানি খোলা জায়গায় 4-5টি নীলগাই দাঁড়িয়ে আছে আমার দিকে মুখ করে। নীলগাইকে এখানে লোকেরা বলে ঘরিং। সেই শীতের দুপুরের মেঘ মেঘ ছায়ায় দাঁড়ানো নীল ছাই রঙের নীলগাইয়ের দল গাছগাছালির মাথা থেকে যে একটা বড় বলের মতো গোল রোদ এসে পথে পড়েছিল, সেই দিকে চেয়েছিল। অন্ধকার আদিম বন থেকে ওদের আশ্চর্য চোখ তুলে এই সূর্যালোকিত বৃত্তর দিকে চেয়েছিল। ওদের দেখেই আমিও স্ট্যাচু হয়ে গেলাম। আমাকে ওদের না দেখার কথা ছিল না, কিন্তু মনে হলো ওদের দেখা মাত্র আমি থমকে স্থির হয়ে দাঁড়িয়ে পড়াতে ওরা আমাকে দেখতে পেল না। আমি জলপাই সবুজ শিকারের ক্যামোফ্লেজিং রঙের পোশাক পরেছিলাম। নীলগাইগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খেলতে শুরু করলো। ওরা যেমন কেমন ঝাঁকি দিয়ে দৌড়োয়, মোটা মেয়েরা দৌড়লে যেমন দেখায়, ওরা দৌড়লেও ওদের শরীরের পিছনটা অমনি ঝাঁকতে থাকে। সে খেলা দেখার মতো। সেই ঠান্ডা গা ছমছম ভর দুঃখুরের বনে ওরা একে অন্যকে ধাওয়া করে করে সেই মাঠময় খেলতে লাগলো। দূরে যেতে লাগলো, আবার কাছে আসতে লাগলো। একবার দলবদ্ধ হতে লাগলো, দলবদ্ধ হয়ে পরক্ষণেই আবার দল ছুট হতে লাগলো। কতক্ষণ যে ওরা এরকম খেললো জানি না। আমার হঠাৎ হুঁশ হলো যখন আমার ঘাড়ে কার যেন ঠান্ডা হাতের ছোঁয়া লাগলো। সেই ছোঁয়া আসন্ন রাতের। জঙ্গলে ও পাহাড়ে শীতের বিকেলে রোদটা আড়াল হলেই, আলো সরে গেলেই কার অদৃশ্য ঠান্ডা হাত যেন ঘাড়ে ও কানের পেছনে এসে চেপে বসে। তখন বুঝতে হয় ঘরে যাবার সময় হয়েছে, আর দেরি নয়। আমি ফেরবার জন্যে যেটুকু নড়াচড়া করেছি তাতেই বোধহয় নীলগাইয়েরা আমাকে নজর করে থাকবে। আমি এই বিশ্বাসঘাতক দুপে একটি প্রাণী যে ওদের এত কাছে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, তা যেন ওরা বিশ্বাসই করতে পারেনি। কিন্তু বিশ্বাস হতেই সকলে একসঙ্গে প্রথমে দুলকি চালে, তারপর দ্রুত গতিতে পাহাড়ে বনে খুঁড়ের দ্রুত খটাখট আওয়াজ তুলে আলোর সীমানা পেরিয়ে আধো অন্ধকার দিগন্তে হারিয়ে গেল। আমি ক্যাম্পের দিকে ফিরতে লাগলাম বড় বড় পা ফেলে। কিছুক্ষণ হাঁটার পর দূর থেকে ক্যাম্পের সুঁড়ি পথ চোখে পড়ল। ক্যাম্পের দিকে হাঁটতে হাঁটতে আমি মনে মনে বলছিলাম, ঋজুদা, তোমার কাছে আমি বারবার আসব। এই জঙ্গলে কি অন্য জঙ্গলে, কিন্তু জঙ্গলে, যে কোনো জঙ্গলে আসব। শীতে, বসন্তে, গ্রীষ্মে, বর্ষায়, এমনকি হেমন্তেও। মনে মনে বলছিলাম, ঋজুদা, এই স্বর্গ থেকে তুমি আমাকে তাড়িও না, কোনো দিনও তাড়িও না কিন্তু। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org